আমি সাভারে। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাঝে খুবই স্পেশাল দুজন মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আমরা আহ, করোনাকালীন জীবনযাপন কেমন হওয়া উচিত এই বিষয় নিয়ে আজকে আমরা ওনাদের সাথে আলোচনা করব। আমাদের মাঝে আহ, উপস্থিত হয়েছেন, আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি, ডাক্তার মোহাম্মদ মেজবাউদ্দিন স্যার। তিনি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাসিস্ট্যান্ট সার্জন। স্যার কেমন আছেন স্যার? এই আলহামদুলিল্লাহ। রাজু, তুমি কেমন আছো ভাই? জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আরো একজন গেস্ট উপস্থিত হয়েছেন। তিনি চৌদ্দগ্রামেরই কৃতি সন্তান। আহ, ওনার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ আহ, সৈয়দ আল মনসুর ইমাম স্যার। উনি বাঁচাও হেলথের সিইউ এবং এনাম মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের কিউরেটর। স্যার কেমন আছেন স্যার? ধন্যবাদ আপনাকে আমাকে স্বাগত জানানোর জন্য। আমার খুব ভালো লাগতেছে আজকে আপনাদের সাথে একসাথে এই স্ক্রিনে লাইভ প্রোগ্রামে আসতে পেরে। ধন্যবাদ আপনাকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। স্যার, আমি মনসুর স্যারের কাছে আমি প্রথমে জানতে চাবো স্যার, আপনি বাঁচাও হেলথ নামে একটা সংগঠনের কাজ করতেছেন। বাঁচাও হেলথটা জি। আসলে কি, বা এটা এটা আসলে কি নিয়ে কাজ করতেছেন? আমি দেখতে পাচ্ছিলাম যে স্যার, আপনি আহ, আপনি এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছেন, প্লাজমা নিয়ে কাজ করতেছেন। আসলে এটা কি, আমাদের যদি একটু জানাতেন স্যার। ধন্যবাদ। আমাদের এই বাঁচাও হেলথের যে কার্যক্রমটা, এটা আহ, মোটামুটি শুরু হচ্ছে যে গত বছর থেকে, বেসিক্যালি 2019 থেকে, 2019-এর জুন থেকে আর কি। তো মোটামুটি 1 বছর হয়ে যাবে। আহ আমাদের মূল উদ্দেশ্য যেটা নিয়ে আমরা শুরু করা, সেটা হচ্ছে যে স্বাস্থ্য সেবাকে সব জায়গায় পৌঁছে দেওয়া, এবং সেটার যে মানে লেটেস্ট সলিউশন বা ডিজিটাল সলিউশন যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে টেলিহেলথ বা আহ, মানে অনলাইন, যে সহজ করে যদি বলি যে অনলাইনে ডাক্তারের সাথে পেশেন্ট কথাবার্তা বলবে, এর মাধ্যমে যেটা হবে যে ডাক্তার যেখানেই থাকুক সেখান থেকেই পেশেন্ট যেখানে থাকুক সেখানে কমিউনিকেট করে ফেলতে পারতেছে। তো এই কনসেপ্টটা যে একদম নতুন তা না, বিশ্বের বিভিন্ন দেশে জিনিসটা নিয়ে কাজ হচ্ছে। তো এই করোনাকালীন সময়ে যখন হচ্ছে যে আশপাশে লকডাউন চলতেছে, মানুষজন হাসপাতালে যেতে খুব ভয় পাচ্ছে। তো এই সময়টাতে আমরা হচ্ছে যে আমাদের মানে কাজ নতুন উদ্যমে, বা বলতে পারি যে খুব মানে পালে হাওয়া লাগছে আর কি, যে এভাবে খুব নতুন স্পিরিট নিয়ে আমরা হচ্ছে যে এই টেলিহেলথ বা টেলিমেডিসিন বা টেলিকনসালটেন্সি, যেটার মাধ্যমে একজন মানুষ মেসেঞ্জার চ্যাটের মাধ্যমে, আমরা যেটা করি মেসেঞ্জার চ্যাটের মাধ্যমে একজন ডাক্তারের সাথে একটা পেশেন্টকে কমিউনিকেট করাই দেই। তো বাঁচাও হেলথের মাধ্যমে আমরা হচ্ছে যে একদম পুরা সব ডিসিপ্লিনের যে ডাক্তার আমাদের সাথে যুক্ত আছেন। কারেন্টলি আমাদের সাথে যুক্ত আছেন প্রায় 100 জনের মতো ডাক্তার, যারা হচ্ছে যে 24/7 একদম প্রতিদিন সপ্তাহে 7 দিন এবং 24 ঘন্টা তারা হচ্ছে যে মানে সার্ভিস দিয়ে যাচ্ছেন। তো এছাড়া বাঁচাও হেলথের আরো কিছু প্রজেক্ট আছে। আমরা হচ্ছে যে সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি, মানুষদেরকে বিভিন্ন ব্যাপারে সচেতন করা নিয়ে কাজ করি। আমরা কাজ করি হচ্ছে প্লাজমা ক্যাম্পেইন নিয়ে আমরা কাজ করি। আপনারা জানেন হয়তো, ফেসবুকে অন্যতম একটা বড় গ্রুপ হচ্ছে যে প্লাজমা কোভিড-19 প্লাজমা হেল্পলাইন বাই বাঁচাও হেলথ। এই গ্রুপের মাধ্যমে আমরা হচ্ছে যে প্লাজমা নিয়ে কাজ করি, এবং এই পর্যন্ত আমরা হচ্ছে যে 72 জনকে আমরা হচ্ছে যে প্লাজমা সংগ্রহ করে দিয়েছি বিভিন্ন ভাবে। এছাড়া আমরা বাঁচাও হেলথ থেকে বিভিন্ন ধরনের রিসার্চের সাথেও কাজ করে যাচ্ছি। তো এই মোটামুটি যদি শর্ট করে বলি আর কি, বাঁচাও হেলথের ডিসক্রিপশন। জি, অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি স্যার। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, বর্তমান পরিস্থিতিতে আমরা বিভিন্ন রকমের মাস্ক দেখতেছি মানুষ ব্যবহার করতেছে।
অনেকগুলো মাস্কের আসলে কোনো কার্যকারিতা নাই। আসলে আমাদের কোন ধরনের মাস্ক আসলে আমাদের ব্যবহার করা উচিত আমাদের সাধারণ মানুষদের জন্য, যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা মানে একটু ভূমিকা দিয়ে জিনিসটা শুরু করতেছি। যে দেখা যাচ্ছে যখন কোভিড-19 যে এই যে ক্রাইসিসটা যখন শুরু হয়, তখন থেকে প্রথমে একবার WHO বলতেছে যে সাধারণ মানুষের মাস্ক পরার দরকার নেই, শুধু হচ্ছে ডাক্তাররা মাস্ক পরবে, বা হচ্ছে যারা, এরপরে বলতেছে যারা কোভিড আক্রান্ত তারা মাস্ক পরবে। একটা সময় এসে বলতেছে যে না, সবাই মাস্ক পরবে। তারপর আবার কিছুদিন আগে বলল যে না, শুধুমাত্র যারা এফেক্টেড তারা মাস্ক পরবে। তো এটা নিয়ে আসলে সব দিক থেকে খুব মানে কথাবার্তা শুরু হলো। তো প্রথম দিক থেকে যেভাবে করে বলা হচ্ছিল যে মানে আসলে মাস্ক পরতে হবে হচ্ছে যে N95 যে মাস্ক গুলা, সেই মাস্ক গুলা পরতে হবে। কিন্তু পরে যেটা বললো যে না, সার্জিক্যাল মাস্কেরও ইয়ে আছে। আসলে অনেক কথাবার্তা এটা নিয়ে। তো একদম মানে প্রশ্নের মূল আলোচনায় চলে যায়, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ কি ধরনের মাস্ক পরবে আসলে। আমি এখানে একটা মানে মজার একটা তথ্য শেয়ার করতে চাই। একজন বাংলাদেশি গবেষক, উনি হচ্ছে যে আমেরিকাতে এটা নিয়ে গবেষণা করেছেন। উনি চিন্তা করলো যে বাংলাদেশের মতো জায়গায় যেখানে হচ্ছে যে মানুষের খুব একটা ইনকাম নাই, সেখানে মানুষজনের জন্য যদি বলি যে প্রতিদিন একটা করে সার্জিক্যাল মাস্ক কিনা লাগবে, যেটার দাম 10 টাকা বা 15 টাকা, সেটা তাদের জন্য অনেক বেশি হয়ে যায়। তো রিইউজেবল কোনো মাস্ক নিয়ে কাজ করা যায় কিনা। তো ওনারা যেটা করলো, ওনারা হচ্ছে যে একটা রিসার্চ করলো। রিসার্চের মধ্যে ওরা হচ্ছে যে কাপড়ের মাস্ক, মানে গেঞ্জি কাপড়ের যে মাস্ক গুলা, সেটা নিয়ে তারা রিসার্চ করে তারা যে জিনিসটা বললো যে গেঞ্জি কাপড়ের মাস্ক দিয়েও হচ্ছে যে মানে গেঞ্জি কাপড়ের মাস্কও খুব ভালো কাজ করে করোনা ইয়ে করতে। তো আহ যদি বলি যে সাধারণ মানুষের জন্য কোন জিনিসটা ইয়ে করা উচিত, মানে কোন মাস্কটা ব্যবহার করা উচিত, সাধারণ মানুষের জন্য হচ্ছে যে সার্জিক্যাল মাস্ক যে জিনিসটা বলতেছে, সার্জিক্যাল মাস্কের প্রোটেকশন বেশ ভালো। সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা যেতে পারে। এটা প্রায় 80 to 90% কেসে ভাইরাসকে আটকে ফেলতে সক্ষম। আহ, আর যদি হচ্ছে যে মানে একদম যাদের সার্জিক্যাল মাস্ক ব্যবহার করার ক্ষমতা নেই, সক্ষমতা নেই, তারা হচ্ছে যে যে মানে গেঞ্জি কাপড়ের মাস্ক বা নর্মাল কাপড়ের যে মাস্ক, সেই জিনিসটা ব্যবহার করতে পারে। কিন্তু এইখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মানে আমরা যখন হচ্ছে যে মাস্ক ব্যবহার করি, যেই মাস্কটি ব্যবহার করি, আমরা হচ্ছে যে নাকটা ঢাকি না ঠিক মতো। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে নাক ঢাকতে হবে। এবং হচ্ছে যে সার্জিক্যাল মাস্কের মধ্যে আপনারা দেখবেন যে একটা মানে মেটালের একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে নাকের এই জায়গাটায় থাকে, ওইটা নাকের উপরে একদম সুন্দর করে বসিয়ে দিতে হবে, যাতে এদিক দিয়ে কোনো বাতাস মানে পাস না করে। যদি ওই দিক দিয়ে বাতাস পাস করে, তাহলে এই মাস্ক দিয়ে ফিল্ট্রেশন করে কোনো লাভ নাই। হ্যাঁ, ওই ফিল্ট্রেশনটা করার জন্যই আসলে মাস্কটা, যাতে হচ্ছে যে এই ফিল্টারের মধ্য দিয়ে করোনা ভাইরাসটা আটকে যায়। তো এদিক দিয়ে বাতাস না এসে যদি উপর দিয়ে চলে আসে, তাহলে কিন্তু শেষ, তাহলে এটা আর কোনো প্রোটেকশন দিল না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইয়েতে অনেক সম্মানিত ব্যক্তিরাও মাস্ক যখন পরে, মাস্ক থাকে হচ্ছে যে এই জায়গায় নাকটা খোলা থাকে। তো ইয়েতে আসলে একটা জিনিস মজা করেই বলি, আপনি যদি প্যান্ট হাঁটুতে পরেন, তাহলে কিন্তু প্যান্টের কোনো মানে কার্যকারিতা নাই। হ্যাঁ, প্যান্টকে ওই কোমরেই পড়তে হবে। তো মাস্ককে আপনার নাকের উপরেই পড়তে হবে। তো একদম সামারি করে আপনার প্রশ্নের যে উত্তরটা, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ কোনটা ব্যবহার করে, সাধারণ মানুষ সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারে। আর যদি সেটা এফোর্ডেবল না হয়, সেটা যদি তার জন্য অ্যাভেলেবল না হয়, সেক্ষেত্রে মানে যে কাপড়ের মাস্ক, সেটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু সব ক্ষেত্রেই যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নাক ঢাকা থাকতে হবে, এবং হচ্ছে নাকের এই জায়গাটা যেন ফাঁকা না থাকে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আমরা আপনার কথা বুঝতে পেরেছি। এখন আমরা মেজবা স্যারের কাছে আসবো। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যারা এখনো বেশিরভাগ সংখ্যকে এখনো আমরা করোনা ভাইরাসে এখনো আক্রান্ত হয়নি, এখন যারা এখনো আক্রান্ত হয়নি, তারা যদি করোনা ভাইরাস থেকে বাঁচতে চায়, আসলে তাকে কি করতে হবে, এখন তার কি করা উচিত প্রথমত? থ্যাংক ইউ। আহ, ধন্যবাদ রাজু তোমাকে। আহ, আসলে আহ, যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই করোনাকালীন সময়ে আমাদের তো আসলে যে মানে পিপি বলতে যেটা বোঝায় যে আমরা নিজেদের সেলফ প্রোটেকশনের জন্য যেগুলো ব্যবহার করব, যেমন মাস্ক আছে, গ্লাভস আছে, গগলস আছে, এগুলো তো ব্যবহার করতেই হবে। হ্যাঁ, আমরা যখন এগুলা ডে টু ডে লাইফে স্টাইল এটা ব্যবহার করতেই হবে আমাদের, এটা ছাড়া কোনো উপায় নাই। সেকেন্ড থিং যেটা হচ্ছে যে একটা স্টাডি আছে এরকম, যদি একটা কোভিড পেশেন্ট যদি মাস্ক ইউজ করে, সে যদি রাস্তায় হাঁটে কিংবা কারোর সাথে কথা বলে,
মিনিমাম 3 ফিট ডিস্টেন্স মেনটেন করে, এখন এটা 6 ফিট হয়ে গেছে, মেনটেন করে চলাফেরা করে, তাহলে সে স্প্রেড করার ক্ষমতা সেক্ষেত্রে হয়ে যাবে 30%। আর যদি কেউই মাস্ক ইউজ না করে, মনে করেন আমি কোভিড পজিটিভ, আমি একজনের সাথে কথা বলছি উইথাউট মাস্ক, তাহলে সেটা হয়ে যাবে 70%। তাহলে এখানে একটা বিষয় হলো মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এই যে ডাক্তার ইমাম যেটা বলছিল যে আমাদের মতো গরিব দেশের জন্য যে মাস্কটা দরকার, একটা সার্জিক্যাল মাস্ক, N95 মাস্ক যদি আমরা রেগুলার ইউজ করতে যাই, একটা অনেক বড় কস্টলি দাঁড়ায় যাবে। আমাদের লাইফস্টাইল এতটা ডেভেলপ না যে আমরা এত খরচ করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এনি কাইন্ড অফ মাস্ক ব্যবহার করব আমরা। সেক্ষেত্রে সুস্থ ব্যক্তিও ব্যবহার করবে, অসুস্থ ব্যক্তিও ব্যবহার করবে। এখন তোমার প্রশ্নটা হলো যে আমরা কিভাবে বাঁচতে পারি যারা এখনো আক্রান্ত হয়নি। তো একমাত্র উপায় হলো পার্সোনাল হাইজিন মেনটেন করা আর হচ্ছে মাস্ক ব্যবহার করা। ডাক্তার ইমাম আবার বলেছে, যে কথাটা বলছিল যে আপনার প্যান্ট যদি হাঁটুর নিচে পরেন তাহলে আর প্যান্ট পরার দরকারটা কি, ঠিক তেমনি মাস্ক যদি আপনি পরেন, সেটা যদি আপনার আবার এই নাকের নিচে তো এখানে থাকে আবার এখানে থাকে, তাহলে তো এটার পরারই দরকার নাই। জি ঠিক আছে? তো এখন আমরা যদি বাঁচতে চাই, তো সেক্ষেত্রে মাস্ক ব্যবহার ইজ ভেরি ইম্পর্টেন্ট, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে এখন 6 ফিট ডিস্টেন্স মেনটেন করে চলাফেরা করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। এবং যারা ডক্টর আছে, আমরা যারা ফিজিশিয়ান আছি, আমরা যারা ডে টু ডে প্র্যাকটিস করি, আমরা এই সময় আমরা গ্লাভস ব্যবহার করব। আর জেনারেল পিপলের জন্য যারা গ্লাভস পরতে পারছেন না কিংবা অ্যালার্জিক কোনো সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনারা ফ্রিকুয়েন্টলি হাত স্যানিটাইজ করবেন, সাবান দিয়ে হাত ধুবেন, যে কোনো ধরনের সাবান। আপনাকে দরকার নাই যে আপনার ভালো মানের একটা উন্নত দামি সাবান ব্যবহার করতে হবে, আপনি সবচেয়ে কম দামি একটা পচা সাবান দিয়ে হাত ধুন, ইটস নট এ বিগ ডিল। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে হাত ধুন, মাস্ক ব্যবহার করেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন, আপনি করোনা থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ স্যার। আমি আবার মনসুর স্যারের কাছে আসবো। স্যারের কাছে আমার প্রশ্ন, যদি কেউ করোনা আক্রান্ত হয় তাকে মানে কি কি নিয়ম আসলে মেনে চলতে হবে? আমরা দেখা যাচ্ছে অনেকে অনেক ধরনের অসুস্থ থাকে, বা মানে আগে থেকে অনেকের হার্টের প্রবলেম, বা দেখা গেছে শ্বাসকষ্ট। হ্যাঁ, তাকে কি কি নিয়ম মেনে চলতে হবে? আর হচ্ছে যে কোনো মানে আলাদা কোনো খাবার খেতে হবে কিনা, বা কোনো খাবারের কোনো নিয়ম মেনে চলতে হবে কিনা, যদি এটা একটু আমাদের বলতে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আহ প্রশ্নটা হচ্ছে যে কারো করোনা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন সে কি করবে। তো কারো যখন করোনা হয়ে গেছে তাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে ওনার থেকে করোনা এখন বিভিন্ন জনের কাছে ছড়ায় যেতে পারে। এইটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। উনি যাতে কাউকে করোনা না ছড়ান, এই জন্য প্রথম কথা হচ্ছে যে ওনাকে নিজেকে একটা ঘরের মধ্যে আইসোলেটেড করে ফেলতে হবে, বা হচ্ছে যে আমরা সহজ বাংলা যদি বলি, তাকে নিজেকে গৃহবন্দী করে ফেলতে হবে যে আমি এই ঘরের বাইরে যাব না। এবং খুব ভালো হয় যদি হচ্ছে যে যেই ঘরের মধ্যে সে থাকবে সেখানে যদি অ্যাটাচ বাথ থাকে, ঠিক আছে? তো উনি ওইখানেই থাকলো, ওইখানেই খাওয়া দাওয়া করলো। বাড়ির যে বাকি লোকজন আছে তাদেরকে তো বাঁচাইতে হবে, তাদেরকে তো করোনা মুক্ত রাখতে হবে। তো এই জন্য উনি যেটা করবে, উনি ওই নিজের ইয়াতে ওই রুমের মধ্যেই নিজেকে আবদ্ধ করে রাখবে, এবং হচ্ছে যে ওইখানে যদি আমার টয়লেটের ব্যবস্থা করা যায় সেটা সবচেয়ে ভালো। খাওয়া দাওয়া উনি ওই রুমের মধ্যেই করবে। এবং কোনো কারণে ওনাকে যদি রুমের বাইরে আসতে হয় বা কারোর সাথে কথাবার্তা বলতে হয়, দেখা সাক্ষাৎ করতে হয়, যেটা একদমই রিকমেন্ডেড না। মানে এটা এমন একটা রোগ যেখানে হচ্ছে যে মানে আপনি হচ্ছে আপনার আত্মীয় স্বজনের হইলে আপনি তাকে দেখতে যাবেন, এটা মোটেও উচিত না। ঠিক আছে? তবুও যদি কোনো কারণে তার হচ্ছে যে বাইরে হতে হয়, রুম থেকে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই 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 ওনার মাস্ক পরতে হবে। এবং উনি যখন রুম থেকে বের হবেন তখন হচ্ছে যে ওনার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ওনার হাত জীবাণুমুক্ত করে নিতে হবে। আচ্ছা, এরপরের কথা হচ্ছে যে উনি ইয়াতে কি বলে কি কি খাবেন, বেসিক্যালি কি কি খাবেন সেটা হচ্ছে যে আমরা এখানে বলবো যে করোনা ভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত যে জিনিসটা সবচেয়ে 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 বেশি কার্যকর, সেটা হচ্ছে আমাদের নিজেদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা। আপনি যদি নিজের শরীরের আর্মিকে মোটামুটি শক্তিশালী করে রাখতে পারেন, তাহলে বাইরে থেকে কোনো শত্রু এসে আপনাকে আর কোনো ঝামেলা করতে পারবে না। তো
তো ধরেন আপনার এখন হচ্ছে যে বাইরের শত্রু ঢুকেই গেছে, আপনার করোনা ভাইরাস ঢুকেই গেছে, আপনি হচ্ছে যে এখন নিজের শরীরের যে আর্মি আছে সেটাকে শক্তিশালী করবেন। কিছু খাবার দাবার আছে যেগুলো হচ্ছে যে এই আর্মিকে শক্তিশালী করার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি, তারপর হচ্ছে যে ভিটামিন ডি। হ্যাঁ, ভিটামিন ডি এর ভাইরাসের উপরে একটা এফেক্ট আছে, এটা যে কোনো ভাইরাসের উপর একটা এফেক্ট আছে, সেটা ইমিউন সিস্টেমকে স্ট্রেংথেনিং করে, শক্তিশালী করে, আপনার শরীরে আর্মিকে শক্তিশালী করে। এক, ভিটামিন এ এবং ভিটামিন সি দুইটাই হচ্ছে যে আপনার, আমরা বলি এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট গুলো হচ্ছে যে মানে শরীরের ইয়াতে কি বলে, সহজ ভাষায় যদি বলি যে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে হচ্ছে তারা বৃদ্ধি করে। এছাড়া জিঙ্ক খেতে বলবো। জিঙ্ক হচ্ছে যে জিঙ্কেরও একটা অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে, যেটার জন্য হচ্ছে যে সেটা ভাইরাসকে ধ্বংস করতে সক্ষম হয়। তো এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা যে ইয়াতে কি বলে, আমাদের খুব বেশি লক্ষ্য রাখতে হবে। সো সামারি হচ্ছে যে আহ, মানে যে হচ্ছে করোনা আক্রান্ত তাকে নিজেকে আইসোলেটেড করে রাখতে হবে, এবং কোনো কারণ উনি যদি কারো সংস্পর্শে আসতে হয়, কথা বলতে হয়, যা কিছু করতে হয়, তাহলে অবশ্যই উনি মাস্ক ব্যবহার করবেন এবং হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। ওনার খাওয়া দাওয়া যাবতীয় সবকিছু হচ্ছে যে একটা রুমের মধ্যেই হওয়া বাঞ্ছনীয়। উনি যদি এমন কেউ হন যার হচ্ছে যে আগে থেকেই কোনো ঝামেলা আছে, যেমন আমাদের বাসায় মুরব্বী যারা আছেন, তাদের হচ্ছে দেখা যায় যে তাদের নিজেদেরই টেক কেয়ার করার জন্য আরেকজনকে লাগে। এরকম করে যদি হয় যে আরেকজন লাগে তাকে টেক কেয়ার করার জন্য, উনি হচ্ছে যে মানে পর্যাপ্ত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিয়ে, সেটা মানে অবশ্যই অবশ্যই মাস্ক, গগলস এবং হচ্ছে যে ইয়াতে সম্ভব হলে পিপি, এগুলা সবগুলা নিয়ে উনি হচ্ছে যে তার টেক কেয়ার করতে যাবেন। ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে যে মানে একজন যিনি হচ্ছে করোনা আক্রান্ত তিনি নিজেকে আইসোলেটেড করে রাখতে হবে, এবং হচ্ছে যে ওইভাবে করে আমরা তাদেরকে টেক কেয়ারও করতে পারি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ স্যার। আমি এবার মেজবা স্যারের কাছে আবার আসবো। স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে কারো মধ্যে যদি করোনার লক্ষণ দেখা যায় কিন্তু তিনি এখনো টেস্ট করাননি, বা সে এখনো মানে টেস্ট করাইতে বা অনেক ঝামেলায় হয়তো পড়তে হয়, যেমন জ্বর, কাশি, সর্দি, হ্যাঁ, ইত্যাদি, তাকে এই সিমটম গুলো যদি তার ভিতরে দেখা দেয়, করোনা এখনো সে টেস্ট করে নাই, যদি এই সিমটম গুলো তার দেখা দেয়, তখন প্রথমেই তাকে কি করতে হবে বা প্রথমে সে কি করবে? আচ্ছা, ধন্যবাদ রাজু। একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কিন্তু এখন যে স্টেজে আছি, এখন আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলছেন যে আমরা কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ের পিকে চলে যাচ্ছি। তো এখন এখন এর মধ্যে যেটা হলো যে আমাদের সবাইকে তো একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। ঠিক আছে? এখন মনে করো যে করোনা আক্রান্ত হয়নি কিংবা সে পরীক্ষা করার সুযোগ পাচ্ছে না, তার মধ্যে সব ধরনের সিমটমই আছে, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, প্রচন্ড গলা ব্যথা, শরীরে ব্যথা, এগুলো যদি থেকে থাকে, তো বুদ্ধিমানের কাজ হলো সেলফ আইসোলেশন। একদম নিজেকে আইসোলেটেড করে ফেলা, যে একটা রুমের মধ্যে রাখা, যে রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম আছে সেখানে থাকা। খাবার দাবার বিষয়ে যেটা অলরেডি বলা হয়ে গেছে, আমরা বলেছি যে পুষ্টিকর খাবার, ভিটামিন সি জাতীয় খাবার, ভিটামিন ডি জাতীয় খাবার, ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে খাবারগুলো আছে এগুলো বেশি বেশি করে খাওয়া। হ্যাঁ, নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে সেভাবে সে আশা করি আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে উঠবে। এখন যে পরীক্ষা করতে পারতেছেন না, একটাই কথা, আইসোলেশন করে রাখতে হবে। আইসোলেশন করে থাকলেই আপনি আপনি নিজের আপনি আর এটাকে কমিউনিটি স্প্রেড করবেন না। আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে আপনি দুশ্চিন্তা মুক্ত রাখলেন। আপনি আলাদা করে থাকলে আপনি যখন এই সোশ্যাল গ্যাদারিং এ যাবেন না, তখন আপনার ভাইরাস আর ট্রান্সমিশন হতে পারবে না, আপনার কাছ থেকে অন্য কারো কাছে আর এই ভাইরাসটা যেতে পারবে না। এই কারণে আইসোলেশনটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধন্যবাদ। জি স্যার, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব স্যার। আমরা সব সময় দেখি যে একজন করোনা আক্রান্ত, মানে আমরা সবসময় এটা শুনি যে, বা এটা আমাদের সবারই একটা প্রশ্ন যে একজন করোনা আক্রান্ত ব্যক্তির কি বারবার করোনা আক্রান্ত হয়, বা তিনি যদি প্রথমে আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়, মানে তার কি কোনো আর ভয় থাকে বা আবার আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা, এটা যদি আমাদের একটু বলতেন। হ্যাঁ রাজু, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সবার মনেই এখন ঘুরছে যে আমি তো একবার করোনা আক্রান্ত হয়েছে, আমি দ্বিতীয়বার আবার আক্রান্ত হওয়ার সুযোগ আছে কিনা কিংবা হবে কিনা। এটা একটা জেনে রাখার বিষয় যে করোনা ভাইরাস যেটা সার্স টু,
এটা কিন্তু এই যে এটার কিন্তু মানে 6 রকমের সেরোটাইপ আছে। হ্যাঁ, একটা ভাইরাসেরই 6টা চেহারা আছে। এখন সাপোজ মনে করো আমি মানে 1 থেকে 6 যদি চিন্তা করো, আমি 1 নাম্বার ভাইরাস দিয়ে যদি আজকে ইনফেক্টেড হই, কালকে যদি অথবা যদি আমি 14 দিন পর কোয়ারেন্টাইনে থাকার পর আইসোলেশন থাকার পরেও যদি আমি বাইরে গিয়ে যদি এমন করো গ্যাদারিং এ যাই যে যে 2 নম্বর ভাইরাস দিয়ে আক্রান্ত, সেই ভাইরাসটা যদি আমার কাছে চলে আসে, তাহলে কিন্তু আমি আবার ইনফেক্ট হতে পারবো। এরকম একটা ঘটনা দেখা গেছে ইউএসএ তে 2 ফ্রেন্ড আইসিইউতে ডিউটি করছে। হ্যাঁ, তো তারা প্রথম দিন এরকম সিমটম কোভিড লাইক যে সিমটম গুলো আছে এগুলো নিয়ে প্রেজেন্টেশনের পরে তারা টেস্ট করলো, তাদের নেগেটিভ আসলো। তারা যথারীতি কাজ করছে, আবার তারা 14 ডেজ ইন্টারভেলে আবার স্যাম্পল দিল, দেন আবার নেগেটিভ আসলো। এরকম করে দেখা গেল যে তারা 28তম দিনে গিয়ে পজিটিভ আসছে। অতএব করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা ইচ এন্ড এভরি মানুষের ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আছেই, এটা নাই বললে ভুল হবে। আর সেরোটাইপ যেহেতু 6টা, ডিফারেন্ট টাইপের সেরোটাইপ দিয়ে ডিফারেন্ট টাইমে আমি ইনফেক্টেড হইতে পারি, এইটাও মনে রাখতে হবে। আর একই ব্যক্তি বারবার ইনফেক্ট হইতে পারে। যেমন আমরা 14 গ্রামে দেখছি যে বেশ কয়েকটা পেশেন্ট প্রথম স্যাম্পল দেওয়ার পর আমরা যখন ফলো আপ স্যাম্পল 14 দিন পরে নিয়েছি, এটাও পজিটিভ পেয়েছি। আবার যখন আমরা প্রথম স্যাম্পল থেকে তৃতীয় স্যাম্পল 21 দিন পরে নিয়েছি, সেটাও পজিটিভ পেয়েছি। এখন এইসব ক্ষেত্রে কিছু কোমরবিডিটি কাজ করে। আমাদের পেশেন্ট যেমন কিছু পেশেন্ট, আমরা তো কোমরবিড বলতে যে হাইপার টেনশন, ডায়াবেটিস, অ্যাজমা এইসব যাদের আছে, কিডনি রোগ যাদের আছে, এদের নিজস্ব ইমিউন সিস্টেমটাই একটু দুর্বল। হ্যাঁ, তো এদের নিজস্ব ইমিউনিটি দুর্বল হওয়ার কারণে, এদের ভাইরাল লোডটা অনেক বেশি হওয়ার কারণে এরা সেভারাল টাইমস ইনফেক্টেড হয়ে থাকতে পারে। এখন আমাদের শরীরে একটা ভাইরাল লোড কতটুকু হলে আমি ইনফেক্টেড হব, সেক্ষেত্রে একটা বিষয়। আবার আমার ভাইরাস ইনফেক্টেড হয়ে গেছে, আমি আইসোলেশনে ছিলাম 14 দিন, এরপর আমি স্যাম্পল দিয়েছি, এরপর যদি পজিটিভ থাকে, তাহলে বুঝতে হবে যে আমার শরীরে কোথাও না কোথাও ভাইরাস রয়ে গেছে এবং সেটা আরএনএ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন আমাদের এটার এই এই ভাইরাসটা এন্ট্রি করে কোন দিক দিয়ে, আমাদের শরীরে ঢুকে কোন দিক দিয়ে? হ্যাঁ, আমাদের এটা মূল এন্ট্রান্সটা হলো নাক। সো নাকের মাধ্যমে এটা বেশি স্প্রেড করে। এই ডাক্তার ইমাম যেটা বলছিল যে আমাদের মাস্ক পরার সময় অবশ্যই মনে রাখতে হবে এটা নোজ বটটা যেন নাকের উপরে থাকে। হ্যাঁ, এটা নিচে নামায় রাখলে তো লাভ হলো না, অথবা যদি বাতাস আসা যাওয়া করে তাহলে তো এটা হলো না। তো এমন ভাবে মাস্ক পরতে হবে যাতে এটা নাকের ভিতরে ঢুকতে না পারে ভাইরাসটা। আর যদি ঢুকে যায়, সেই ক্ষেত্রে যা যা করণীয় আমরা সেটা তো করবো, অলরেডি আমরা এটা ডিসকাশনে আছে, আমরা সময় আরো বলবো, শুনতে পাবেন। তো এই একটা মানুষ বারবার ইনফেক্ট হতে পারে, আজকে ইনফেক্ট না হলেও সে দীর্ঘ 28 দিন পরে গিয়েও ইনফেক্টেড পাইতে পারে। হ্যাঁ, আমি নিজে কিছুদিন আগে এরকম একটা কোভিড লাইক সিমটমে ছিলাম। আমি নিজেকে আইসোলেটেড ছিলাম, 7 দিন আইসোলেটেড ছিলাম। হ্যাঁ, তখন আমি মোটামুটি আমি যখন নিজেকে সুস্থ বোধ করেছি, তখন আমি নর্মাল লাইফে মানে আমি রুমের বাইরে এসেছি, আমি আমার ফ্যামিলির সাথে গ্যাদারিং এ গিয়েছি, আমার ফ্যামিলির সাথে মিশেছি। তো এখন আমাদের প্রত্যেকেরই নিজস্ব স্তর থেকে, নিজস্ব জায়গা থেকে এটার বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। একটা মানুষ বারবারই ইনফেক্ট হতে পারে, সেভারাল টাইমস ইনফেক্ট হতে পারে, সে বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। যেহেতু ভাইরাসের 6টা সেরোটাইপ আছে, আমাদের দেশে কয়টা সেরোটাইপ অলরেডি ইনফেক্ট করেছে এটাই স্টাডি চলছে। কোন সময় কোন জায়গাটায় বেশি ভাইরাসের স্ট্রেংথ লোডটা বেশি হচ্ছে সেটাও স্টাডি চলছে। তো এগুলা বুঝে চলতে হবে আসলে। এই মানে আমি যেটা বলতে চাই যে বারবারই ইনফেক্ট হওয়ার সুযোগ আছে, আর নিজের পার্সোনাল হাইজিন আর সোশ্যাল ডিস্টেন্স যদি মেনটেন করে চলা যায়, এটা অবশ্যই অবশ্যই ভালো, এটা সবাইকে মানতে হবে। ধন্যবাদ রাজু। জি, অনেক ধন্যবাদ স্যার, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। মানে কেউ আক্রান্ত হলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, আমরা বিষয় হচ্ছে এটা। হ্যাঁ আহ, হ্যাঁ হ্যাঁ আমি মেজবা স্যারের কাছে আমি প্রশ্ন হচ্ছে, স্যার আমরা দেখতে পাচ্ছি যে স্যার মৃত ব্যক্তিকে নিয়ে বিভিন্ন রকম সমস্যা পোহাতে হচ্ছে। মানে করোনা আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বাবা তার ছেলের লাশ ধরছে না, বা তার ছেলে তার বাবার লাশ ধরছে না, বা কেউ গ্রামে ঢুকতে পারছে না লাশ নিয়ে যারা করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে করোনায় যারা মারা যায় তাদের থেকে কি করোনা ছড়ানোর সম্ভাবনা আছে? বা যদিও
থাকে তার ভিতরে, কতক্ষণ সময় পর্যন্ত তার ভিতরে এই করোনার ইয়েটা থাকে তার ভিতরে? ধন্যবাদ স্যার। হ্যাঁ রাজু, এটা একটা সময় উপযোগী প্রশ্ন। আসলে এটা নিয়ে আমাদের সমাজে এখন একটা বিশাল বড় ঝামেলা চলতেছে, আমি মনে করি আর কি। যেমন আমরা শুরুর দিকে এই মৃত ব্যক্তিদের দাফন কাফনের জন্য উপজেলা ভিত্তিক একটা কমিটি করে সেই মানুষগুলোকে দিয়ে এই মৃত ব্যক্তি দাফন কাফন সম্পন্ন করার জন্য একটা আমাদের প্রস্তুতি ছিল, এখনো আছে, আমাদের কমিটি এখনো বিদ্যমান। হ্যাঁ, কিন্তু বিষয় হলো একজন করোনা আক্রান্ত ব্যক্তি যখন মারা যান, একটা ভাইরাস কিন্তু আহ, জীবিত কোষেই বেঁচে থাকে, মৃত কোষে বেঁচে থাকে না। হ্যাঁ, আর আপনার যে ব্যক্তিটা মারা গেছে, এখন মনে করেন এখন রাত 10টা বাজে, এই ভাইরাসটা দেহে হলে 2 থেকে 3 ঘন্টা পজিটিভ থাকতে পারে, ট্রান্সমিশন পর্যায়ে থাকতে পারে। 3 ঘন্টা পরে সেটা আর ট্রান্সমিশন পর্যায়ে থাকে না, সেটা ভাইরাস অলরেডি লোড কমে যায়, ভাইরাস নষ্ট হয়ে যায়। এখন এখন এই মৃত ব্যক্তিকে যে আমরা যখন হসপিটাল থেকে বাইরে বের করি অথবা দাফন কাফনের জন্য রেডি করি, তখন কিন্তু আমাদের কিছু গাইডলাইনে বলা আছে যে এইটাকে কিন্তু আমরা ইয়ে করে ফেলবো, একদম এই প্যাকেটিং করে ফেলবো, প্যাকেটের মতো করে ফেলবো। হ্যাঁ, যেগুলো আমরা অলরেডি দেখেছি যে বিভিন্ন ফায়ার সার্ভিস ব্যাগ আছে, যে লাশ বা যে ব্যাগগুলো আছে একদম চেইন কভার করা, এই ব্যাগে কিন্তু ভরে ফেলি। তাহলে এখন এটা যদি ব্যাগে ভরেই ফেলি, তাহলে তো এটা বাইরের বা কন্টামিনেশন আসার সুযোগ নাই। আর আমরা যারা পিপি পরে এইসব কাজগুলা করি, তারা তো, তাদের মধ্যে তো আর স্প্রেড হওয়ার সম্ভাবনাই নেই। যারা এই কাজগুলো করেন তারা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো আছে, মাস্ক, গগলস, গাউন, হ্যাঁ, তারপরে হচ্ছে হেড কভার, আইশিল্ড, ফেস শিল্ড সবই ব্যবহার করি। তো সেক্ষেত্রে স্প্রেডের সম্ভাবনা নাই। এখন আমি এই পর্যন্ত শুনি নাই যে কোনো মৃত ব্যক্তির দাফন কাফন করতে গিয়ে কেউ আক্রান্ত হয়েছে কিংবা কেউ এক্ষেত্রে মারাও গেছেন। হ্যাঁ, তো এখন বিষয় হলো যে সন্তান সন্তান বাবার কাছে যাচ্ছে না। হ্যাঁ, একটা সন্তান তার বাবাকে ফেলে রেখে যেতে পারতেছে, কিন্তু বাবা তো তার সন্তানকে ফেলে যেতে পারতেছে না। এরকম কিছু নজিরও কিন্তু আমরা দেখেছি। যেমন পটিয়াতে মেয়ে মারা গেল বাবার বুকেই। হ্যাঁ, বাবা কিন্তু লাশ নিয়ে বসে আছে, কিন্তু সে কিন্তু ফেলে যেতে পারেনি। বাবা মারা গেছে, সন্তান তার কাছে যাচ্ছে না। এটা আসলে খুবই হৃদয় বিদারক একটা জিনিস। আসলে আমার কাছে খুবই খারাপ লাগে যে আসলে আমরা এখন এমন একটা সিচুয়েশন পার করতেছি যে আমাদের খুব কাছের মানুষ মারা যাচ্ছে, আমরা তাকে শেষ দেখাটাও দেখতে পাচ্ছি না, তার কাছে যাচ্ছে পাচ্ছি না, তার এই মৃতদেহ সৎকারে আমরা অংশগ্রহণ করতে পারতেছি না। আসলে এখন এটা নিয়ে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা মৃত ব্যক্তির মারা যাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর এটা আর স্প্রেড করার কোনো সম্ভাবনাই থাকে না। তারপরে আমরা যখন এই কাজগুলা করি, তখন তো আমরা যথেষ্ট সেফটি নিয়ে কাজগুলা করি। তাহলে এখানে এই মুহূর্তে আমার মনে হয় এটা নিয়ে এত প্রশ্ন জাগার কোনো প্রশ্ন নাই, মানে অবকাশ নাই যে এটা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। তবে আপনি যদি যেতে চান, আমার অবশ্যই যাওয়া উচিত। সন্তান হিসেবে পিতার সৎকারে অংশগ্রহণ করা অবশ্যই উচিত। এটা ধর্মীয় দায়িত্ব, তার পারিবারিক দায়িত্ব, এবং সেক্ষেত্রে সে যদি পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে অংশগ্রহণ করে, আমার মনে হয় এক্ষেত্রে মানে তার ভয়ের কোনো কারণ থাকবে না, ইনশাল্লাহ, আশা করি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি সৈয়দ আল মনসুর স্যারের কাছে প্রশ্ন হচ্ছে স্যার, আহ, আমাদেরকে অনেক প্রশ্ন আসতেছে, আমরা আসলে প্রশ্নগুলো স্যার, একজন প্রশ্ন করেছেন যে করোনায় শ্বাসকষ্ট কেন হয়? হ্যাঁ, করোনায় আর হলে শ্বাসকষ্ট হলে সে কি করবে? আমি ইনাম স্যারের কাছে জানতে চাইবো। আমাদের একজন ভাই কমেন্ট করেছেন যে করোনায় কেন শ্বাসকষ্ট হয়, আর হলে বা তিনি কি করবেন? আচ্ছা, ধন্যবাদ। আহ করোনায় শ্বাসকষ্ট কেন হয়? প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে করোনা ভাইরাসটা আহ মানে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার ফুসফুস থেকে আসে, ফুসফুসে ঢুকে, ওইটার মাধ্যমে আবার ফুসফুসেই সেটা হচ্ছে যে ইনফেকশনটা করে, এবং পরে ফুসফুস থেকে অন্য জায়গায় ছড়াতে পারে, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু হচ্ছে যে এটা মূলত হচ্ছে যে ফুসফুসের ইনফেকশন। ওকে, তো ফুসফুসে যখন মানে করোনা ভাইরাস ইনফেকশন করা শুরু করে, তখন ফুসফুসের যে মানে স্ট্রাকচার আছে বা ফুসফুসে যে কোষগুলো আছে সেগুলা নষ্ট করে দেয়। তো আলটিমেটলি যেটা হয় যে
ফুসফুসের যে ক্যাপাসিটি, হ্যাঁ, আমরা একদম বুক ভরে শ্বাস নিলাম, 5 লিটার মানে বাতাস বুকের মধ্যে নিয়ে নিলাম, এভাবে করে আমরা নর্মাল অবস্থায় ধরেন থাকতে পারতেছি। কিন্তু দেখা যাচ্ছে যখন করোনা ভাইরাসের আক্রমণের পর আমাদের ফুসফুসের মধ্যে এটার একটা যুদ্ধ চলতেছে আর কি, তখন আমাদের ফুসফুসের অনেকটুকু অংশ আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায়। তো এই যে নষ্ট হয়ে গেল, আগে এইভাবে করে বুক ভরে শ্বাস নিলাম, 5 লিটার অক্সিজেন নিয়ে নিলাম, বা 5 লিটার বাতাস নিয়ে নিলাম, বা 4 লিটার বাতাস নিয়ে নিলাম, এখন যখন ফুসফুসের ওই অংশগুলা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যেটা যে আমি এখন আর 4 লিটার 5 লিটার অক্সিজেন নিতে পারতেছি না, আমি এখন আরো কম নিতে পারতেছি। তো আগে ওই ধরা যাক 5 লিটার, এই 5 লিটার অক্সিজেন নেওয়ার জন্য আমি যেভাবে করে মানে নিজেকে মেনটেন করতে পারতাম, এখন দেখা যাচ্ছে যে ওই ফুসফুসের ক্ষমতাটা কমে যাওয়ার কারণে আমি ওইভাবে করে মেনটেন করতে পারতেছি না। তো আমি কি করতেছি, আচ্ছা ঠিক আছে, আরো বেশি শ্বাস কি করে নেওয়া যায়, এই জন্য বেশি করে শ্বাস নেওয়ার চেষ্টা করতেছি। একদম মানে খুব সহজে যদি সবার জন্য বোঝার জন্য এভাবে করে বলতেছি আর কি, ওই কারণেই হচ্ছে যে আমাদের শ্বাসকষ্টটা হচ্ছে। ঠিক আছে? তো যখন শ্বাসকষ্ট হয়, মূলত ভয়ের বিষয়টা কিন্তু এই শ্বাসকষ্ট, ইন জেনারেল ভয়ের বিষয়টা হচ্ছে এই শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট যখন হয় তখন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ওনার অক্সিজেনের মাত্রা কেমন আছে। ওনার অক্সিজেনের মাত্রা যদি ঠিক থাকে, হ্যাঁ, অক্সিজেন মাত্রা ঠিক থাকা মানে কি, সেটা হচ্ছে যে 92 বা 93 বেশি থাকা, আহ, কেউ কেউ বলে থাকেন যে 90 এর বেশি থাকা। এর কমে যদি চলে যায় তখন তার হচ্ছে যে অক্সিজেন দেওয়া লাগবে। এখন এই ইয়েতে কি বলে, অক্সিজেন দেওয়ার ব্যবস্থা যদি আপনার বাসার মধ্যে থাকে তাহলে বাসায় দিবেন, যদি সেটা না থাকে তাহলে হাসপাতালে নিয়ে যেতে হবে। এবং এই যে 90 91 92 সেটা আমরা আসলে কিভাবে বুঝতে পারি, সেটা বুঝতে পারি হচ্ছে যে পালস অক্সিমিটার নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আঙ্গুলের মধ্যে যখন লাগাই দেই, লাগাই দেওয়ার পরে সেটা আমাদের রক্তের মধ্যে লেজার লাইট মেরে সেটা দেখে যে এখানে আসলে রক্তের মধ্যে কত পার্সেন্ট অক্সিজেন আছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে রক্তের মধ্যে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ আছে কিনা। রক্তের মধ্যে যদি অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ না থাকে এবং সাথে যদি শ্বাসকষ্ট থাকে, আমরা অবশ্যই তাকে বলবো যে সে হাসপাতাল যাতে চলে যায় এবং সেখানে যাতে সে অক্সিজেন নেয়। ধন্যবাদ। ও, আর সাথে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে জি স্যার। ডাক্তার মেজবাহ স্যার যে জিনিসটা মানে বলেছেন, সেখানে আমি আর খুব সুন্দর বলেছেন, আমি কয়েকটা জিনিস অ্যাড করতে চাই। যে এটা হচ্ছে যে ফুসফুসের ভাইরাস, হ্যাঁ, ফুসফুসে এসে ঢুকে ফুসফুসের মধ্যে থাকে, সেখানে সে আহ অসুখ করতেছে। আবার এই ফুসফুস থেকে বের হয়ে আরেকজনের মানে শ্বাস দিয়ে তার ফুসফুসে ঢুকে তাকে আক্রান্ত করবে, তাকে ইনফেক্টেড করবে। তো যে মানুষ মারা গেছে তার তো শ্বাস প্রশ্বাস আসতেছে না, আর যখন শ্বাস প্রশ্বাস আসতেছে না, ফুসফুস থেকে এই জিনিসটা কিভাবে করে আরেকজনের নাকে ঢুকবে। এবং করোনা ক্রাইসিস শুরু হওয়ার একদম প্রথম দিকেই সুন্দর করে সবগুলা পত্রিকাতে মানে সাইন্টিফিক ব্যাখ্যা দিয়ে বলে দেওয়া হয়েছে যে কি কারণে একজন মানুষ যখন মৃত তার থেকে করোনা ছড়ায় না। এটা এটা খুব সুন্দর করে ব্যাখ্যায় ওইভাবে করে বলা আছে। আপনারা একটু মানে যদি ওগুলা না পড়ে থাকেন তাহলে একটু গুগলিং করেন, তাহলেই পাবেন যে ওগুলা সবগুলা তথ্য এখানে দেওয়া আছে, যে একজন মৃত মানুষের কাছ থেকে কেন করোনা ভাইরাস ছড়ায় না। ধন্যবাদ। স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, আহ, মনসুর স্যারের কাছে। প্রশ্নটা হচ্ছে যে আমরা বারবার হাত ধোয়ার কথা বলে আসতেছি সেই প্রথম থেকেই, বা হ্যান্ড স্যানিটাইজার এই শব্দ বা এই জিনিসগুলোর কথা আমরা বারবার বলে আসতেছি। এখন একজন মানুষ কি আসলে সাবান দিয়ে হাত ধোয়ার পরে কি মানে স্যানিটাইজার দিতে হবে, নাকি মানে কোন জিনিসটা ভালো আসলে, যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া নাকি সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া, কোন জিনিসটা আসলে আহ, ভালো আমাদের জন্য? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। করোনা ভাইরাসের এই যখন প্রাদুর্ভাব যখন শুরু হয়, সবাই বাসার এই সাবান রেখে কোথায় স্যানিটাইজার পাওয়া যায়, হ্যাঁ, রাইট। এইটার পিছনে খুব মানে দৌড় দিলাম। আমার মনে হয় স্যানিটাইজারই সবকিছু মানে সমাধান হয়ে যাবে। আসলে মার্কেট আউট হয়ে যেটা গেছে ভাই। রাইট। তো এখানে বিষয়টা যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে এখন স্যাভলনের একটা বিজ্ঞাপন আছে। স্যাভলনের বিজ্ঞাপনের মধ্যে খুব সুন্দর করে বলতেছে একটা সাবানের ভিতরে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে যে জলের অংশ আর একটা হচ্ছে যে চর্বির অংশ। একটা হচ্ছে যে ওই চর্বির অংশটা করোনা ভাইরাসের বাইরের দিকে চর্বির আবরণকে গিয়ে ধরে, আর পানির অংশটা এটারে ধরে টান দেয়। হ্যাঁ, এভাবে করে করোনা ভাইরাসকে ভেঙে ফেলে, চিড়ে ফেলে, করোনা ভাইরাস ধ্বংস হয়ে যায়। এই জিনিসটা বোঝা খুব জরুরি।
আমাদের ডাব্লিউএইচও গাইডলাইন যেটা, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে যে হ্যান্ড স্যানিটাইজার আপনাকে মানে হাত কি বলবো স্যানিটাইজ করবে বা জীবাণুমুক্ত করবে, সেটার মধ্যে অবশ্যই 70%-এর বেশি আপনার অ্যালকোহল থাকতে হবে। তো সবাই সুন্দর করে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ধুচ্ছে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে হ্যান্ড স্যানিটাইজার থেকে আমাদের অনেক বেশি ভালো কাজ করে হচ্ছে যে পচা সাবান। হ্যাঁ, তো মানে যেগুলো হচ্ছে বাংলা সাবান, বাংলা সাবানে বা পচা সাবানে হচ্ছে যে ক্ষারের পরিমাণ অনেক বেশি থাকে, একদম 80%-এর মতো বা 80%-এর থেকে বেশি। যত বেশি ক্ষারযুক্ত সাবান, তত সহজে একদম মানে করোনা ভাইরাসকে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা তার আছে। তো আপনি যদি বলেন যে হ্যান্ড স্যানিটাইজার ভালো না মানে লাক্স সাবান ভালো না পচা সাবান ভালো, আমি বলবো যে আগে পচা সাবান ভালো, তারপরে লাক্স সাবান ভালো বা স্যাভলন সাবান ভালো, তারপরে হচ্ছে যে হ্যান্ড স্যানিটাইজার। তো আপনার হাত যদি ধুতে পারেন, এর মানে বিকল্প নাই। এক দুই নম্বর কথা হচ্ছে যে আপনি এখন ধরেন যে বাইরে গেলেন, আপনি এখন বাসের মধ্যে উঠলেন, কোন একটা কারণে আপনার বাসে উঠতে হলো, আপনার রিক্সা উঠতে হলো, যে কোনো জায়গায় ইয়ে করতে হলো, এখন আপনি হচ্ছে যে এই এই যে হাত ধুবেন আপনি, ঠিক আছে, এই হাত ধোয়ার জন্য আপনি কি বাসের মধ্যে উঠে এই ভাই দাঁড়ান আমি একটু সাবান দিয়ে হাতটা ধুয়ে নেই, এটা তো আর পসিবল না। ঠিক আছে, তো ওইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। খুব সহজ, দিলেন হাতের মধ্যে, মাখলেন, শেষ। ঠিক আছে, এটা অ্যালকোহল বেস, তো সুন্দর করে মানে হাত ক্লিন হয়ে নিজে উড়ে যাচ্ছে, আপনার হাতের মধ্যে পানির মতো থাকতেছে না। তো ওই ইউজের জন্য এটা খুব ভালো, কিন্তু বেস্ট 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 হচ্ছে যে হাত ধোয়া, এবং সেটা যত বেশি ক্ষারযুক্ত সাবান দিয়ে হাত ধোয়া যায় তত ভালো। দুই নাম্বার কথা হচ্ছে যে হাত তো ধুবেন, হাত ধোয়ার জন্য মানে এরকম না যে এই সাবানটা দিত, পানিটা দিত, শেষ। এই মানে এরকম T20 হাত ধুলে হবে না, আপনাকে টেস্ট ম্যাচ খেলতে হবে। ঠিক আছে, আপনি হচ্ছে যে ইয়াতে ডাব্লিউএইচও বলতেছে যে 6টা স্টেপ আছে। হ্যাঁ, 6টা স্টেপ আছে হচ্ছে যে হাত ধোয়ার। আপনি হচ্ছে যে হাতের মধ্যে সাবান লাগালেন, তারপরে যেভাবে করে ধুইলেন, ঠিক আছে, পিছনে ধুলেন, ঠিক আছে, তারপরে হচ্ছে যে এই যে নখের ইয়েগুলো করার জন্য এইভাবে করে ধুলেন, এই যে এইভাবে করে, ঠিক আছে, তারপরে হচ্ছে যে হাতের ইয়াতে কি বলে এই যে আঙ্গুল গুলোর জন্য এইভাবে করে করলেন, তারপরে এইভাবে করে ঠিক মতো ধুইলেন। কত সেকেন্ড? 20 সেকেন্ড ধরে যদি আপনি হাত ধোন, তাহলে ওই যে ইয়েতে কি বলে আহ হাতের মধ্যে থেকে 99.99% জীবাণু ধ্বংস হয়ে যাবে। এবং এখানে ওই যে বান্টিল সাবান স্লো টাইপের কোনো মানে ফতোয়া জারি হবে না এখানে। ঠিক আছে, আপনার সাবান স্লোই আপনাকে 20 সেকেন্ডই ধুইতে হবে। 10 সেকেন্ড ধুয়ে আপনি চলে আসবেন, এটা হবে না। ঠিক আছে, তো এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে সাবান দিয়ে হাত ধোয়া এবং স্যানিটাইজার, এবং সাবানের মধ্যে সাবান বেশি ইম্পর্টেন্ট, স্যানিটাইজার হচ্ছে যে বাইরে গেলে ব্যবহার করব সবচেয়ে বেশি। এটার ব্যাপারে মানে আমরা খেয়াল রাখবো। এবং হচ্ছে যে হাত যখন ধুবো তখন হচ্ছে যে আমরা ইয়াতে 20 সেকেন্ড ধরে হাত ধুবো, এটা আপনি ঘড়ি ধরে 20 সেকেন্ড গুনতে পারেন। অথবা হচ্ছে যে আপনি ধরেন যে সূরা ফাতিহা পড়েন, আপনি সূরা ফালাক পড়েন, যে কোনো কিছু যেটা পড়তে আপনার 20 সেকেন্ড সময় লাগে ওইটা পড়ে, অথবা আপনি কোনো একটা গানের কলি পাইলেন যেটা হচ্ছে যে গাইতে 20 সেকেন্ড লাগে, ওইটা করে হচ্ছে যে আপনি 20 সেকেন্ড হিসাব করে হাত ধুন, তবে 20 সেকেন্ড মাস্ট। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। আমরা এখন দর্শকের একটা প্রশ্ন নিব, যে আবুল কালাম মজুমদার ভাই প্রশ্ন করেছেন যে রাজু, চট্টগ্রাম থানা পর্যায়ে সরকারিভাবে টেস্ট করলে কয়দিন লাগে টেস্টের রেজাল্ট আসতে? আমি এটা মেজবা স্যারের কাছে একটু জানতে চাইবো, যে স্যার এই দর্শকের প্রশ্নটা একটু যদি। আচ্ছা, ধন্যবাদ রাজু। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে, কারণ আসলে আমরা বিগত কয়েকদিন যাবত দেখতেছি আমাদের কিছু ইনভেস্টিগেশনের জট লেগে গেছে। হ্যাঁ, যেমন আমরা 20 তারিখে রিপোর্ট এখনো দিতে পারি নাই, বাট আমরা আজকে 27 তারিখে রিপোর্ট দিয়ে দিয়েছি। আজকে 29 তারিখ, আমরা 27 তারিখে রিপোর্ট দিয়ে দিয়েছি, আর 20 তারিখে রিপোর্ট এখনো দিতে পারিনি। আসলে আমরা এখন স্যাম্পল কালেকশন করে স্যাম্পলগুলো আমরা আমাদের কুমিল্লা সিভিল সার্জন অফিসে পাঠাই। সিভিল সার্জন অফিস থেকে এগুলা নির্ধারিত হয় কোনটা কোথায় যাবে। এখন কিছু যদি কুমিল্লায় যায়, সেখান থেকে সেটা রিপোর্ট হয়ে সেই রিপোর্টটা ঢাকায় যাবে, ঢাকায় গিয়ে সেটাকে তোমার ফাইলিং করে SMS সেট আপ করে তারপরে এটা আবার আমাদের কাছে আসবে। তো এই প্রসেসগুলো করতে আসলে কিছুটা সময় লেগে যায়, রিপোর্ট হইতে কিন্তু বেশি সময় লাগে না। এখন ব্যাপারটা হচ্ছে স্যাম্পলটা যে সেন্টারে টেস্ট হবে সেই সেন্টারে পৌঁছতে কতক্ষণ সময় লাগছে, ওখান থেকে টেস্টের রিপোর্টটা হয়ে এটা আবার কতক্ষণের মধ্যে
মেইন সেন্টার থেকে আবার ফিল্ডে ফিরে আসতেছে। টাইম ইজ স্পেন্ডিং অন ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফাইলিং, কিন্তু টেস্ট করতে কোনো সময় নিচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আর এখন তো আসলে টেস্টের হার অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি মানুষ টেস্ট করতে যাচ্ছে, আমরা অনেক বেশি স্যাম্পল পাঠাচ্ছি। এখন এই জন্য কুমিল্লা তো কিছু স্যাম্পল হয়ে আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু সেন্টার মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। কারণ সবগুলা পিসিআর মেশিনের লোড একই রকম না, আর ম্যান পাওয়ার একই রকম না। কেউ দেখা যাচ্ছে যে যে টেস্ট করতে সে নিজেই কোভিড পজিটিভ হয়ে যাচ্ছে, সে সেই জায়গায় সেখানে 2-3 দিন বন্ধ থাকছে, আবার যদি সেখান থেকে আবার আরেকজনকে সাবস্টিটিউট দিতে হয়, এই কাজগুলো করতে একটু সময় লাগছে। তো আমাদের, আমি যেটা বলছিলাম শুরুতেই বলেছি যে 20 তারিখে রিপোর্ট দিতে পারি নাই, কিন্তু 27 তারিখে রিপোর্ট আজকে দিয়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে ও টাইম ভেরি রাইট করে। রাইট। প্রথম দিকে আমাদের যেদিন স্যাম্পল দিতাম তার 3 দিন পরে রিপোর্ট পাইতাম, মাঝখানে সময়টা হয়ে গেল 4-5-6 দিন। আবার এখন আবার আজকে দেখেন এটা কিন্তু ওয়ান ডে ইন্টারভেলে কিন্তু চলে আসছে। 27 তারিখ স্যাম্পল দিছে, মাঝখানে 28 তারিখ গেল, আজকে 29 তারিখ স্যাম্পল দিয়ে দিতে পারছে। হ্যাঁ, এটা আমাদের 14 গ্রাম লেভেলের জন্য। আবার আপনি যদি ফেনীর কথা চিন্তা করেন, পার্শ্ববর্তী ফেনী ওই দিন 12 আওয়ার্সের মধ্যে রিপোর্ট পাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে কোথা থেকে কতগুলো স্যাম্পল যাচ্ছে। আমাদের কুমিল্লা তো আসলে বিশাল বড় একটা জেলা, এখানে অনেকগুলা 16টা উপজেলা থেকে আপনার স্যাম্পল আসে। আমাদের প্রায় ডেইলি স্যাম্পল কালেকশন 14 গ্রাম উপজেলা, মানে পুরো কুমিল্লা ডিস্ট্রিক্টে আপনার যদি আমার এখান থেকে যায় 30টা, তাহলে হিসাব করেন যদি 16,348, 480টা, প্রায় 500টার মতো স্যাম্পল যাচ্ছে। আর কুমিল্লা মেডিকেল কলেজের ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র নিয়ার অ্যাবাউট 200, ডেইলি 200 স্যাম্পল করতে পারে তারা। তো এখন তাহলে বাকি 300 কই যাবে? বাকি 300 ঢাকা যাবে, আর ঢাকা সব জায়গাতেই নিতে পারছে না। কিছু কিছু 50 নিচ্ছে, কিছু কেউ 700 নিচ্ছে, 200 নিচ্ছে। এতে এইভাবে করে স্যাম্পলিং গুলো আবার কম্পাইলিং করে আমার কাছে আসতে যতটুকু সময় লাগছে, এতটুকুর মধ্যেই ডিসপার্স হচ্ছে আর কি। তো এটা টাইম ভেরি করছে। আজকে দেখলাম সময় কমে গেছে, ইনশাল্লাহ ভবিষ্যতে এটা আরো সময় কমে যাবে। দেখা যাবে যে হয়তো আজকে পাঠাচ্ছি কালকে রিপোর্ট পাবো। এটা ডিপেন্ড করবে একটু, রাজু। ঠিক আছে, জি স্যার, জি স্যার। স্যার ধন্যবাদ। আরেকজন দর্শকের প্রশ্ন করেছেন যে করোনাকালীন সময়ে বাচ্চাদের কেয়ার সম্পর্কে উনি জানতে চাচ্ছেন, মাইনুদ্দিন নামের একজন। জি। আচ্ছা, ধন্যবাদ রাজু। তোমার মাধ্যমে মাইনুদ্দিন ভাইকেও একটু শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আসলে বিষয় হচ্ছে যে আহ, করোনাকালীন সময়ে বাচ্চাদের চিকিৎসাটা আপনি কিভাবে দিব, তাই তো? সেবাটা জি। কিভাবে করব? আসলে বাচ্চারা তো আসলে অনেকটা ইমিউনো কম্প্রোমাইজড, মাত্রই ওদের এখনো ইমিউনিটি এত ডেভেলপ করে নাই। ঠিক আছে, এখন আপনার বাড়িতে যদি এরকম কোনো কোভিড পেশেন্ট থাকে, তাহলে তো তাকে আইসোলেশন করবে, তার বাচ্চা তো তার আশেপাশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, আর যদি আপনি মনে করেন যে আপনার বাসায় কোনো করোনা রোগী নাই, আপনি বাচ্চাদেরকে কিভাবে করবেন? আমি তারপরে বলবো বাচ্চাদেরকে অবশ্যই ঘরে রাখবেন, অবশ্যই অবশ্যই ঘরে রাখবেন, বাইরে বেরোতে দিবেন না। কারণ বাচ্চারা বাইরে বেরোলে কোথায় হাত দিবে, কোথায় ধরবে, কার সাথে কি মেলামেশা করবে, এটার আপনি কোনো গ্যারান্টি দিবেন না। আর বাচ্চারা খুবই সেন্সিটিভ, কিছুতেই অল্প কিছুতে তারা কান্নাকাটি করে ওঠে। এই জন্য বাচ্চাদেরকে যত সম্ভব ঘরের ভিতরে রাখা, আর বাচ্চাদেরকে বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়ানো। ডিম খাওয়াতে হবে রেগুলার। ঠিক আছে, ডিমে মোটামুটি সব ধরনের ভিটামিনস পাওয়া যায়। ঠিক আছে, এখন একটু বড় বাচ্চা হলে আপনি তাদেরকে ফ্রুটস খাওয়ান, বিভিন্ন ধরনের ফ্রুটস আছে এখন বাজারে, ফ্রেশ ফ্রুটস আছে, এগুলো খাওয়ান। আর এখন যেহেতু আসলে একটা ওয়েদার চেঞ্জের সময়, একটু আসতেই পারে, দেখা যাচ্ছে যে আপনার এই একটু ফ্লু লাইক সিনড্রোম, জ্বর সর্দি কাশি হতেই পারে। তো সেই ক্ষেত্রে একটু এই ধরনের সিমটম দেখা গেলে প্রথমে একটু অ্যাকর্ডিং টু মানে সিমটম, যেটা যদি জ্বর হয় তাহলে নাপা সিরাপ খাওয়ানো, যদি সর্দি কাশি থাকে তাহলে ফেক্সোফেনাডিন অথবা সেট্রিজিন গ্রুপের ওষুধ যেগুলো আছে এগুলা খাওয়ানো। হ্যাঁ, আর হচ্ছে যদি একটু আর যদি একটু জ্বরটা বেশি দিন কন্টিনিউ করে, তাহলে একটু যে কোনো একজন ফিজিশিয়ানের সাজেশন নেওয়া, তাহলে তার সাথে একটু কথা বলে তার কি অবস্থান, কি হবে, কি হবে প্রয়োজনীয় টেস্টগুলো করে তারপরে ব্যবস্থাটা নিতে হবে। তবে আমার প্রথম কথা হলো যে বাচ্চাদের জন্য উপদেশ হলো যে আপনারা তাদেরকে অবশ্যই ঘরে রাখবেন, বাচ্চা ঘরের বাইরে বেশি বের করবেন না। আসলে আমি তো 14 গ্রামেই আছি, হাসপাতালে আমি তো আসলে চলার পথে অনেক কিছুই দেখি। আসলে আমি বললাম যে আপনি আসছেন হাসপাতালে, বাচ্চাটা কেন নিয়ে আসছেন? কয় স্যার একা মানুষ, কিভাবে বাচ্চাটাকে দেখে আসি। এখন দেখেন, এই ধরনের যদি আপনি অ্যাওয়ারনেস ডেভেলপ করেন তাহলে কিভাবে হবে? আমরা সেই শুরু থেকে বলছি যে ডিস্টেন্স ডিস্টেন্স ডিস্টেন্স, কিন্তু কেউ আর ডিস্টেন্সের মধ্যে নাই। আমার অফিস রুমে যখন আমি চেম্বারে যখন বলি যে
একজন বেরোলে আরেকজন আসে, তারপরেও দেখা যায় তিনজন একসাথে ঢুকে টেবিলের সামনে হুমড়ি খেয়ে পড়তেছে। এদেরকে বলে পিছনে নেওয়া যায় না, কথা শোনানো যায় না, বাচ্চাটাকে একদম কাছে নিয়ে আসবে। আরে ভাই আমিও তো হইতে পারি, আমার মাধ্যমে তো আপনি স্প্রেড হতে পারেন। আপনার নিজের সেফটির জন্য একটু দূরে থাকেন, সেটাও থাকে না, বাচ্চাদেরকে নিয়ে চলে আসে। আমি 14 গ্রামে দেখি না যে একটা মানে মহিলা আছে বাচ্চা ছাড়া কোলের মধ্যে হাসপাতালে আসতেছে। তো এই জিনিসগুলো একটু সবার মধ্যে একটু অ্যাওয়ারনেস করতে হবে যে আসলে বাচ্চাদেরকে জি যত স্যার। কম বাইরে আনা যায়, নেহাত প্রয়োজন ছাড়া বাইরে যেন না আনে। হ্যাঁ, আর যে খাওয়া দাওয়ার বিষয়টা রেগুলার মেনটেন করতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, নিয়মিত গোসল, খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুম, এগুলো মেনটেন করতে হবে। এগুলো মেনটেন করলে আশা করি কোনো বাচ্চা ইনফেক্টেড হবে না। আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। বাচ্চাদের নিয়ে আসলে স্যার অনেক প্রশ্ন হয়ে আসতেছে, আমাদের কমেন্ট করতেছে। আরেকজন আরাফাত চৌধুরী ভাই লিখেছেন, করোনার সময় বাচ্চাদের কিভাবে আমরা সঠিকভাবে যত্ন নিতে পারি জানালে একটু উপকার হতো। আরেক ভাই লিখেছেন, বাচ্চাদের ক্ষেত্রে ঝুঁকি কতটুকু? হ্যাঁ, এই প্রশ্নগুলো আসতেছে অনেকগুলা। যদি এক শব্দে, আমাদের সময় খুব কম, যদি একটু সময় নিয়ে ছোট্ট করে একটু বলতেন স্যার, মেজবা স্যার। আচ্ছা, আচ্ছা বলছি, সেটা হলো যে আসলে বাচ্চারা আসলে মানে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। আহ, আর এখন বাচ্চাদের যত্নটার বিষয়টা তো বললাম যে আপনাদেরকে বাচ্চাদেরকে সবসময় ঘরের ভিতরে রাখবেন, তাদেরকে বাইরে বের করবেন না। আর যত বেশি পারেন তাদেরকে এই যে হাত ধোয়াবেন, গোসল করাবেন রেগুলার, তারপরে খাওয়া দাওয়াটা ঠিক রাখবেন। আর এই আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছেন যে এই এখানে বাচ্চাদের এই আর কি যত্ন নিব, আসলে যত্ন বেশি কিছু নেওয়ার নাই, আপনি আগে যা করতেন এখনো তাই করবেন। হ্যাঁ, কিন্তু খেয়াল রাখবেন যাতে আপনার বাচ্চার সাথে অন্যান্য মানুষের কন্ট্যাক্টটা কম হয়, যত বেশি কন্ট্যাক্ট লেস থাকা যায়। ঠিক আছে, আপনি জি স্যার, যত বেশি বুঝতে ডিস্টেন্স পেরেছি। মেনটেন করে চলবেন আপনি তত বেশি সেফ থাকবেন। জি জি, ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ। আমি এবার ইয়ে স্যারের কাছে আসবো, মনসুর স্যারের কাছে আসবো। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা গুগলস ব্যবহারের কথা আমরা বলে থাকি, গুগলস ব্যবহার করা কি আসলে আমাদের উচিত কিনা, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা এই করোনার সময় আমরা আসলে কেউই বাসায় থাকতে বলা হচ্ছে, আসলে আমরা আসলে কেউই বাসায় বসে আসলে কাজের ক্ষেত্রে আমাদের আসলে বের হতেই হয়। আসলে আমরা এখন কাজের ক্ষেত্রে বের হতে হলে আমাদের কি কি সতর্কতা নেওয়া উচিত? মানে কাজের ক্ষেত্রে বের হওয়ার পূর্বে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করে আমরা বের হতে পারবো? এটা যদি একটু স্যার বলতেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি প্রথমে শুরু করবো হচ্ছে, স্ক্রিনে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা নিয়ে। কোশ্চেনটা হচ্ছে যে শরীরে বাড়তি অ্যান্টিবডি তৈরি করতে হলে কি করণীয়। তো এটা একটু মজা করে বলি আর কি। ধরেন আপনি যদি শ্বশুর বাড়ি চান তাহলে আপনাকে বিয়ে করতে হবে। তো আপনি যদি শরীরে অ্যান্টিবডি চান তাহলে আপনার শরীরে করোনার ইনফেকশন হতে হবে। যখন করোনার ইনফেকশন হবে তখন হচ্ছে যে আপনার অ্যান্টিবডি তৈরি হবে। তো করোনার অ্যান্টিবডি যদি তৈরি করতে চান, সেটা হচ্ছে যে করোনা ইনফেকশন হবে তারপরে আপনার অ্যান্টিবডি তৈরি হবে। এটা হচ্ছে যে পরবর্তীতে যাতে না হয় সেটার জন্য। আচ্ছা, এখন ইয়ে যেটা কি বলে, প্রশ্ন ছিল যে আমরা গগলস কেন ব্যবহার করব। আহ একটা জিনিস কি, মানে সহজ ভাষায় বুঝেন যে আপনার হচ্ছে যে তিনটা জিনিস, এই যে চোখ, এই নাক, আর হচ্ছে মুখ, এই তিনটা জিনিস আপনি মানে বন্ধ করে, তিনটা জিনিস বন্ধ করে আপনাকে হচ্ছে যে করোনা, মানে আপনার সারা শরীরেও যদি করোনা লাগাই দেওয়া হয় আপনার করোনা হবে না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না এটা হচ্ছে যে এই তিনটা জায়গায় মধ্যে দিয়ে যাই। ঢুকবে। কেন জিনিসটা ইম্পর্টেন্ট? জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে এই জন্য যে আপনার ধরেন যে নাক দিয়ে ঢুকে সেটা ফুসফুসে যায়, মুখ দিয়ে ঢুকেও সেটা ফুসফুসে যায়, এবং মজার ব্যাপার হচ্ছে যে চোখের সাথে, চোখের এই যে এদিক দিয়ে একদম কোনার এদিক দিয়ে, এটার সাথে হচ্ছে যে নাকের একটা সম্পর্ক আছে, নাকের একটা কানেকশন আছে খুব ছোট করে। তো চোখে যদি কারো করোনা ভাইরাস যায়, ওই কানেকশন দিয়ে সেটা নাকে গিয়ে সেটা হচ্ছে করোনা আহ মানে করতে পারে তার। তো এই জন্য গগলস পরাটাও ইম্পর্টেন্ট, মানে চোখ ঢাকাটা এটাও ইম্পর্টেন্ট। তো চোখও ঢাকতে হবে, নাকও ঢাকতে হবে, মুখও ঢাকতে হবে। এই তিনটা যদি আপনি ঠিক মতো ঢেকে নিতে পারেন, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনার ইয়েটা কি বলে, করোনা হওয়ার সম্ভাবনা, আপনি এই তিনটা যদি ঠিক মতো সিল করে দিতে পারেন, এই তিনটা দিয়ে কোনোভাবে করোনা ঢুকবেন, এটা যদি আপনি এনশিওর করতে পারেন, তাহলে আপনার আর করোনা হবে না।
তো এখন আপনি আসেন যে হচ্ছে যে যাদের ঘরের বাইরে যেতে হয় তাদেরকে হচ্ছে এই তিনটা জিনিস সিল করে ফেলতে হবে। তো ধরেন যে আপনি বাইরে গেলেন, বাইরে যাওয়ার পরে আপনি শুধু ধরেন যে আপনার রুমে একটা ক্যামেরা অন করে রাখলেন। ক্যামেরা অন করে আপনি ধরেন যে মোবাইলে কোনো গেম খেলতেছেন বা কোনো কাজ করতেছেন, আপনি হচ্ছে যে ল্যাপটপে কিছু করতেছেন বা পড়াশোনা করতেছেন। আপনি 1 ঘন্টা পরে জাস্ট ওই ভিডিও ক্লিপটা দেখেন যে আপনি আসলে এতক্ষণে কতবার নাকে বা মুখে হাত দিয়েছেন বা চোখে হাত দিয়েছেন। আপনি দেখবেন যে অনেকবার আমরা হচ্ছে যে নাকে, মুখে বা চোখে হাত দিয়ে ফেলি নিজের অজান্তেই। ঠিক আছে? তো এইটা খুব ইম্পর্টেন্ট যে আপনি এই তিনটা জায়গায় কোনোভাবে যাতে আপনার হাত না যায়। এই তিনটা জায়গায় মানে তিনটা জায়গায় হাত যে কোনো ভাবে যাবেই। এটা হচ্ছে সত্যি কথা যে কোনোভাবে আমরা এখান থেকে হাত আসলে দূরে রাখতে পারবো না। হ্যাঁ, তো এই তিনটা মানে জায়গায় আমরা যখন হাত দিব, হাত দেওয়ার আগে জিনিসটা যাতে হচ্ছে যে স্যানিটাইজ থাকে, জিনিসটা যাতে জীবাণুমুক্ত থাকে। এই জিনিসটা জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমরা হাত ধুবো বারবার করে, অথবা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। এর মাধ্যমে আমরা হাতটাকে পরিষ্কার রাখবো। যখন আমরা বাইরে যাব আমরা পকেটে একটা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাব। যখন হচ্ছে যে আমাদের ওইরকম কোনো কিছু হবে তখন আমরা হাতটা পরিষ্কার করে ফেলবো। 2 নাম্বার কথা হচ্ছে যে আমরা অবশ্যই মাস্ক পরবো। এবং হচ্ছে যে মানে ইয়াতে সম্ভব হলে সেটা সানগ্লাস ব্যবহার করতে পারেন, বা চোখে কারো যদি চশমা থাকে সেটা, অথবা হচ্ছে যে আপনি গগলস, অথবা হচ্ছে যে ফেস শিল্ড, এর মাধ্যমে আপনি হচ্ছে যে চোখটাকে ইয়ে করবেন, কি বলে আহ মানে প্রোটেক্ট করবেন। এবং যতভাবে চেষ্টা করা যায় যে কোনো কিছু মানে আহ যত স্পর্শ কম করা যায় মানুষের সাথে ইন্টারাকশন যখন হবে, তখন হচ্ছে যে মানে 3 ফিট 3 ফিট মানে সরি 6 ফিট দূরত্ব বজায় রেখে আপনি হচ্ছে যে আহ থাকবেন বা কথাবার্তা বলবেন, নিজেদের মধ্যে ইন্টারাকশন করবেন। এবং হচ্ছে যে হাত মেলানো বা হচ্ছে কোলাকুলি করা এগুলো আপাতত মানে বন্ধ এখন। তারপর হচ্ছে যে আপনি যখন ফিরে বাসায় আসবেন, বাসায় আসার পর কাজ থেকে যখন বাসায় আসবেন, তখন হচ্ছে যে প্রথমে আপনি হচ্ছে যে হাত ধুবেন। হাত ধোয়ার পরে তারপর হচ্ছে যে আপনি এই মাস্কের এখান থেকে সুতাটা ধরে তারপর মাস্কটা ফেলে দিবেন। সেটা যদি ওয়ান টাইম মাস্ক হয়, সার্জিক্যাল মাস্ক হয়, সেই জিনিসগুলা। যদি সেটা কাপড়ের মাস্ক হয় বা রিইউজেবল মাস্ক হয়, সেটা আপনি সাথে সাথে ধুয়ে ফেলবেন। এবং হচ্ছে যে আপনি ওয়াশরুমে চলে যাবেন, আপনি হচ্ছে গোসল করবেন পুরা গা সাবান দিয়ে ধুয়ে। এরপরে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে আসবেন। ধন্যবাদ। আর আর কি কোনো প্রশ্ন ছিল? এটাই তো, এই তিনটাই তো। হ্যালো? কি করব বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। অনেক 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 ধন্যবাদ। জি। আসলে দর্শকরা অনেক প্রশ্ন করতেছেন। এক ভাই প্রশ্ন করেছেন, ওনার নামও মনসুর। আহ, করোনাকালীন খাবারের স্পেসিফিক কোনো মেনু স্পেসিফিক চেঞ্জ কোনো করা মেনু চেঞ্জ হবে? হ্যাঁ, হ্যাঁ, কোনো যায় কিনা। আরেক ভাই প্রশ্ন করেছেন, আহ, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর একদম প্রাথমিক লক্ষণ সম্পর্কে জানতে চাচ্ছেন উনি। এই দুইটা প্রশ্ন যদি মনসুর স্যারের কাছে আমি একটু জানতে চাচ্ছি এই দুইটা প্রশ্ন। আচ্ছা। তো প্রথম প্রশ্নটা ছিল যে আমরা খাবার দাবারে কোনো কিছু চেঞ্জ করতে পারি কিনা। তো জি, খাবার জি। দাবারে বা লাইফস্টাইলে যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কি করব মানে বলেন। আহ, এক নাম্বার কথা হচ্ছে যে আপনারা ফিজিক্যাল এক্সারসাইজ, আপনারা হচ্ছে যে খালি ঘরের মধ্যে বসে বসে পাবজি খেললে হবে না। ঠিক আছে? আপনাদের যেটা করতে হবে যে শারীরিক এক্সারসাইজ করতে হবে। আমি তরুণদের জন্য বলতেছি। ঠিক আছে? শারীরিক এক্সারসাইজ যখন করবেন, মুভমেন্ট যখন করবেন, তখন যেটা হবে যে আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সেটা একদম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ঘরের মধ্যে আপনি 10টা পুশ আপ দেন। ঠিক আছে? একটু হাঁটাহাঁটি করেন, এই ইয়াতে কি বলে উঠানে গিয়ে, বাইরে গিয়ে, যে কোনো জায়গায়। মানে যাতে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ থাকে, এটা এটা এই লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে যে খাওয়া দাওয়ার চেঞ্জের ব্যাপারে হচ্ছে যে ভিটামিন সি কন্টেনিং খাবার, মানে হচ্ছে যে যেমন লেবু আমরা খাবারের সাথে ইনক্লুড করতে পারি। ভিটামিন সি সিভিড যেটা আর কি, সেটা আমরা মানে নিয়মিত খেতে পারি। এবং একদম খেয়ে মানে বাজার খালি করে ফেললে হবে না। মানে হচ্ছে যে মডারেট অ্যামাউন্টে আমরা হচ্ছে যে দিনে 2টা সিভিট খেতে পারি বা 3টা সিভিট খেতে পারি। আমরা হচ্ছে যে টক জাতীয় খাবার দাবার খেতে পারি। তারপর হচ্ছে আম আম কিন্তু ভিটামিন এ এর ভালো একটা সোর্স। এছাড়া হচ্ছে রঙিন ফলমূল যা আছে সেগুলো হচ্ছে যে ভিটামিন এ ইয়ে করবে, কি বলবে, দিবে। এবং আরেকটা জিনিস যেটা ভিটামিন ডি, ভিটামিন ডি কখন পাবো আমরা? যখন আমরা হচ্ছে সূর্যের আলোতে যাব, তখন হচ্ছে আমরা ভিটামিন ডি পাবো। তো আমরা চেষ্টা করবো যে সূর্যের আলো লাগানোর জন্য গায়ে। তো এই জিনিসগুলা মানে একটু মেনটেন করে চলবেন। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মানে
কালোজিরা খুব ভালো কাজ করে, আপনারা হচ্ছে যে কালোজিরা খাবেন এবং হচ্ছে মধু খাইতে পারেন, এই জিনিসগুলো আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা আসলে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি আমরা। স্যার আরেকটা প্রশ্ন লাস্ট, আমাদেরকে যদি একটু বলেন যে আচ্ছা আচ্ছা, জি জি, আমাদের, করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো, জি। জি করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলোর ব্যাপারে যদি বলতে হয়, সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে প্রায় 84% মতো, সেটা হচ্ছে যে জ্বর থাকে। হ্যাঁ, এরপরে যে লক্ষণটা মানে কমনলি দেখা যায় সেটা হচ্ছে যে কাশি থাকে। এরপরে হচ্ছে যে গলা ব্যথা থাকে। তারপর হচ্ছে যে আপনার ইয়েতে গলা ব্যথাটা এমন হতে পারে যে সেটা কানের দিকে বা অন্যদিকে চলে যাচ্ছে, এরকম হতে পারে। তারপর হচ্ছে যে আপনার শরীর প্রচন্ড রকম দুর্বল লাগে, এরকম হতে পারে মনে। তারপরে হচ্ছে যে মানে ঘুমাচ্ছেন কোনো মানে খোঁজ খবর নাই আর কি, এমন ভাবে ঘুমাচ্ছেন। তারপর এটা হতে পারে যে আপনার গা প্রচন্ড রকম ব্যথা, মাইলজিয়া যেটাকে বলি। এবং আরো কয়েকটা জিনিস হচ্ছে সেটা নাকে গন্ধ না পাওয়া বা খাবারের স্বাদ না পাওয়া, এই জিনিসগুলা খুব কমনলি হচ্ছে বলে দেখা যায়। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে ইয়েতে কি বলে, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ফিচার, এছাড়াও হচ্ছে যে অন্য অন্যরকম কোনো প্রেজেন্টেশন থাকতে পারে। যেমন হচ্ছে যে ডায়রিয়া হয়, প্রায় কমনলি দেখা যাচ্ছে, ডায়রিয়া হইতে দেখা যাচ্ছে। তো এগুলো মোটামুটি আর কি। থ্যাংক ইউ। জি অনেক ধন্যবাদ। আমি মেজবা স্যারের কাছে আর দুইটা প্রশ্ন নিয়ে আমরা আসলে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সার্জিক্যাল মাস্ক আমরা আহ, এটা পড়তেছি বা এটা স্বল্প মূল্যে আমরা এখন পাচ্ছি। সার্জিক্যাল মাস্কটা আসলে পরার নিয়ম বা আমরা এটাকে কিভাবে পরবো বা বারবার পরা যায় কিনা? হ্যাঁ, যে স্যার এটা যদি একটু প্রশ্নটা উত্তরটা একটু দিতেন আমাদেরকে স্যার। মেজবা স্যারের কাছে জানতে চাচ্ছিলাম। মেজবা স্যার শুনতে পাচ্ছেন স্যার? স্যারের সম্ভবত একটু টেকনিক্যাল। কোনো কারণে বোধহয় স্যারের হ্যাঁ ইয়েতে ক্যামেরাটা হ্যাং করে। স্যার, হ্যাঁ স্যার একটু, স্যার আ- আপনি আ- যদি একটু বলতেন, হ্যাঁ জি স্যার, যদি একটু বলতেন যে সার্জিক্যাল মাস্ক আসলে কি বারবার পরা যায় কিনা বা এটা আসলে স্বল্প মূল্যে আমরা পাচ্ছি বাজারে, আসলে এটাই আমরা পরার জন্য এটা বারবার পরা যায় কিনা, আর আমরা এটা পরলেও কিভাবে আমরা এটা পরবো, যদি নিয়মগুলো একটু বলতেন আমাদের। একটা সার্জিক্যাল মাস্ক। জি হ্যাঁ, আমি জি আমি এখন এটা হচ্ছে যে আপনাদেরকে করে দেখাবো। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে সার্জিক্যাল মাস্কের এই যে বাইরের যে জায়গাটা, এটা হচ্ছে যে একটু মানে আকাশি কালারের, হ্যাঁ, বা নীল কালারের। আর ভিতরের যে জায়গাটা সেটা হচ্ছে যে সাদা কালার, ঠিক আছে? তো সাদা কালারের যেটা সেটা হচ্ছে যে আমি আমার দিকে নিব, আর নীল কালারের যেটা সেটা বাইরের দিকে থাকবে। কারণ হচ্ছে যে আপনার ইয়াতে কি বলে যে মানে জলীয় কণাগুলো এটার মধ্যে বা ভাইরাসটা এটার মধ্যে আটকে যাবে। তো প্রথমে আমরা যেটা করব, এই যে এখানে কোনটা হচ্ছে যে এখানে আমার এখানে হচ্ছে যে এটা ইয়াতে কি বলে যে মেটালটা আর কি, হ্যাঁ, নাকের উপরে যে মানে তার যেটা আর কি ওইটা। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি চশমাটা একটু খুলে নেই। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে নাকের উপর এভাবে করে বসাবো, হ্যাঁ। বসায় প্রথমে এটা একদম নাকের উপর বসায় ফেলবো। ঠিক আছে, বসায় ফেলার পরে এই যে এই দুটো দিয়ে কানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা হচ্ছে টান দিয়ে দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সার্জিক্যাল মাস্ক পরার সিস্টেম। তো এই মাস্কটা আপনি যখন পরবেন, এই মাস্কটা যখন আপনি পরবেন, পরার পরে ধরেন যে এটা পরে আপনি বাইরে গেলেন, বাইরে যাওয়ার পরে আপনার হচ্ছে যে এটা ব্যবহার করলেন। তো মজার বিষয় হচ্ছে যে আপনি যেটা পরে আছেন আপনার আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়তেছেন, হ্যাঁ। তো আপনার এই জায়গা বরাবর বা সার্জিক্যাল মাস্কের বাইরের দিক বরাবর হচ্ছে যে আপনার করোনা ভাইরাসটা লেগে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা যখন খুলি, মাস্কটা যখন আমরা খুলি, তখন হচ্ছে যে এই বাইরের জায়গাতে আমরা যাতে কোনোভাবে হাত না দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাইরের জায়গাটাতে হাত দেওয়া যাবে না। যখন এটা পরবেন, পরা থেকে খুলবেন কিভাবে এটা একটু দেখেন। পরা থেকে খুলবেন হচ্ছে যে এই যে এইখান থেকে এটা ধরে, ঠিক আছে, এইভাবে করে নিয়ে ফেলে দিবেন। ঠিক আছে, এই ফেলে দেওয়ার কারণ কি? ফেলে দেওয়ার কারণ হচ্ছে এটা একবার ব্যবহার করবেন, একবার বেশি ব্যবহার করবেন না। এর কারণ হচ্ছে যে এই যে বাইরের সারফেসে আপনার করোনা ভাইরাস যদি আটকে থাকে, লেগে থাকে, সেই করোনা ভাইরাস
আপনার 7 দিন পর্যন্ত এটার মধ্যে জীবিত থাকতে পারে। ঠিক আছে? তো এই জন্য মানে অন্যান্য যে কোনো কিছু থেকে অনেক বেশি সময় হচ্ছে যে সার্জিক্যাল মাস্কের বাইরের সারফেসে আপনার করোনা ভাইরাস আটকে থাকতে পারে বা লেগে থাকতে পারে। তো এই জন্য এটা আবার ইউজ করা সেফ না। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা বাংলা সাবান দিয়ে বা হুইল সাবান দিয়ে খুব সুন্দর করে মানে ধুয়ে, সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে তারপর আমরা হচ্ছে যেটা শুকায় তারপর এটা পড়তে পারি। আপনারা দেখবেন যে সার্জিক্যাল মাস্ক বলা হয় 3 প্লাই, মানে 3টা লেয়ার থাকে। ঠিক আছে? বাইরের লেয়ার, মাঝখানের লেয়ার, ভিতরের লেয়ার। মাঝখানের লেয়ারটা হচ্ছে যে আপনার ফিল্ট্রেশনটা করতেছে। তো এই মাঝখানের লেয়ারটা যখন যখন ধুবেন তখন এই মাঝখানের লেয়ারটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো এই এই কারণে হচ্ছে যে এটা মানে বারবার করে ব্যবহার না করা উত্তম। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার। আসলে অনেক সুন্দর সুন্দর আমরা আসলে দিক নির্দেশনামূলক আমরা আসলে উত্তর পেয়েছি আপনার থেকে, মেজবা স্যার থেকে। স্যার আসলে হয়তো ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যার আসলে আমরা আবার লাস্ট, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে স্যার, আমার লাস্ট আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনার বাবাও আসলে আমাদের খুব মানে চৌদ্দগ্রামের অনেক জনপ্রিয় ছিল। আপনার বাবা ডাক্তার মজিবুল হক স্যার, উনি চৌদ্দগ্রামের অনেক মানুষের সেবা করেছেন। আমরা আমরা নিজেরাও অনেক আমাদের পরিবারের একদম পরিবারের খুব কাছেরই মানুষ। স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে যে আমাদের চৌদ্দগ্রামের মানুষের জন্য মানে শেষ প্রশ্ন হচ্ছে যদি কিছু বলেন যে তারা কিভাবে আসলে প্রথম দিকে আমাদের চৌদ্দগ্রামে খুব একটা এফেক্টেড ছিল না আমাদের চৌদ্দগ্রামে। ঈদের পরবর্তী সময়ে আসলে আমাদের চৌদ্দগ্রামে একেবারে আক্রান্তের সংখ্যা খুব বেড়ে গেছে। যদি আমাদের চৌদ্দগ্রামের মানুষের জন্য যদি লাস্ট শেষ যদি আপনি কিছু বলতে চান, যদি হ্যাঁ, আসলে উপকৃত হব। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আমার বাবার ব্যাপারে আমি সবসময় আসলে খুব ভালো ফিল করি। উনি আমি ওনার ছেলে হিসেবে বলতেছি না, মানে আমি অন্য কেউ হইলেও বলতাম যে উনি খুবই ভালো একজন মানুষ, এবং চৌদ্দগ্রামের মানুষকে উনি সবচেয়ে বেশি ভালোবাসেন আমি সবসময় যেটা দেখছি। তো যাই হোক, মূল কথায় আসি, সেটা হচ্ছে যে আহ সবচেয়ে ঝামেলা হচ্ছে কোথায়, যে আমরা ঈদের সময় যখন সারা বাংলাদেশের মানুষগুলো মানে চলে গেল ঈদ করতে, হ্যাঁ, যাদের কাছে জীবনের চেয়ে অনেক বেশি হয়ে গেছে একটা ঈদ করতে যাওয়া। আমি এবার ঈদে কিন্তু আমার পরিবারের সাথে ঈদ করতে যাইনি, শুধু এই চিন্তা করে যে মানে এটা যাওয়া উচিত হবে না, আমার বাবা মার সেফটির কথা চিন্তা করে। তো এটা খুব বেশি আহ মানে ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে যে সবাই যখন বাড়িতে গেছে, সবাই হচ্ছে যে সাথে করে করোনা ভাইরাসটা নিয়ে গ্রামে চলে গেছে। তো তখন যেটা হয়েছে যে গ্রামের মানুষের কাছে ওইভাবে করে সচেতনতা ছিল না, যেহেতু আগে কখনো এই মহামারী কিন্তু গত মানে 50 বছরের মধ্যে আমাদের জেনারেশন কিন্তু দেখে নাই, আমাদের বাপের জেনারেশনও দেখে নাই মহামারীর যে জিনিসটা। তো আমরা আসলে জানি না মহামারী কি, মহামারীর সাথে কিভাবে করে ডিল করতে হয়। এখন যখন অনেক মানুষ এখানে মানে আক্রান্ত হলো, অনেক মানুষ মারা যাচ্ছে, তখন আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছি যে আসলে চট্টগ্রামের অবস্থা খারাপ, বা সারা বাংলাদেশের অবস্থা এইভাবে করে আহ খারাপ হয়ে গেছে আর কি। তো এইটা এটা মানে এই কারণে হচ্ছে যে জিনিসটা হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস সবাই মাথায় রাখবো, সবার জন্য এই একটা কথা বলি, যদি আজকে এখান থেকে একটা কথা নিয়ে জানি, একটা কথা হচ্ছে এটা, যে করোনা ভাইরাসের পা নাই, করোনা ভাইরাস হেঁটে কোথাও যাবে, অন্য কাউকে ইনফেক্ট স্যার, করবে। আপনারা আমার পা আছে, আপনি আমি হেঁটে গিয়ে আরেকজনের সাথে কথা বলতে গিয়ে ধরে এসে বা যে কোনো ভাবে হোক আরেকজনকে আমি করোনা ভাইরাসটা ছড়াই দিচ্ছি। আপনি আর আমি হচ্ছে করোনা ভাইরাসের দাওয়াত দিই। আমরা যদি আমাদের ঘরে বসে থাকতাম করোনা ভাইরাস ছড়াইতো না। আমরা যদি ঢাকায় বসে থাকতাম, আমরা যদি চট্টগ্রামে বসে থাকতাম, কেউ ইয়াতে কি বলে বাড়িতে না আসতো, তাহলে করোনা ভাইরাস সেভাবে করে ছড়াইতো না। এই জিনিসটা বুঝে খুব ইম্পর্টেন্ট। তো এখন যেটা, যে যা হওয়ার হয়েছে, এখন অন্তত দমে থাকেন। 14 দিন সবাই মিলে চলেন ঘরের মধ্যে বসে থাকি। 14 দিন যদি সবাই ঘরের মধ্যে বসে থাকি, খায় না খায় রোজা রেখে যে কোনো ভাবে হোক, করোনা ভাইরাস নাই হয়ে যাবে। ঠিক আছে? করোনা ভাইরাস 14 দিনের বেশি আপনার শরীরেও বাঁচতে পারবে না। হয় আপনারা মেরে ফেলবেন, নয় আপনি 14 দিন পর করোনা ভাইরাসকে মেরে ফেলবেন, এরপরে করোনা ভাইরাস আর থাকতেছে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। স্বাস্থ্যবিধিটা বুঝেন, বুঝেন মেনে চলেন। হ্যাঁ, ইয়াতে কি বলে বাপের থেকে ছেলের হচ্ছে, ছেলের থেকে বাপের হচ্ছে, মায়ের হচ্ছে, বোনের হচ্ছে, হ্যাঁ, দাদা দাদির হচ্ছে। কেউ কি ভালোবেসে কাউকে করোনা ভাইরাস দেয়? কেউ তো ভালোবেসে করোনা ভাইরাস দেয় না। কেউ তো শত্রুতামি করেও করোনা ভাইরাস দেয় না। করোনা ভাইরাস আমরা যদি আমাদের সচেতনতা মানে মেনটেন না করি, করোনা ভাইরাস ছড়াবেই।
করোনা ভাইরাস ছড়াবেই। আমরা মানে এলাকার স্বার্থে, আমরা জনগণের স্বার্থে আমরা যদি নিজেদের মতো করে স্বাস্থ্যবিধি ঠিক মতো করে মেনে চলতে পারি, ইনশাল্লাহ এটা ওভারকাম করা খুব ইজি। আপনি দেখেন নিউজিল্যান্ড ওভারকাম করে ফেলছে, ভিয়েতনাম ওভারকাম করে ফেলছে, সাউথ কোরিয়া ওভারকাম করছে, সবাই ওভারকাম করতে পারতেছে, আমরা পারতেছি না কারণ আমরা সচেতন না। এটুকুই বলার ছিল। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ স্যার। আসলে আপনার অনেক সুন্দর কথা বলেছেন। আসলে এগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও কাজে লাগানোর চেষ্টা করব। আশা করি আমাদের দর্শকরাও এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের দুজনের আশা করি তারাও তাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাবে। আপনাকে এবং মেজবা স্যার তো চলে গেলেন, উনি হয়তো নেটের কারণে। আপনাদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করবি ভালো থাকবেন স্যার, আর আমাদের জন্য দোয়া করবেন। সাবধানে থাকবেন স্যার। ইনশাআল্লাহ। অনেক অনেক আপনাদেরকে সবাইকে শুভকামনা। ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য। রাজু ভাই, আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর করে উপস্থাপনা করছেন এবং আমাকে সুযোগ দিয়েছেন যে আমার এলাকার মানুষের জন্য দুইটা কথা বলার জন্য। ধন্যবাদ। মেজবা স্যারকে একটু, ওনার খুব সম্ভবত নেটে একটু ঝামেলা হয়েছে আর কি। তো হ্যাঁ উনি আসতেছে আবার একটু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার শোনা হ্যাঁ যাচ্ছে স্যার, সরি, মেজবা স্যার? না স্যার, আসলে নেট একটু। একটু হঠাৎ করে নেটের প্রবলেমের কারণে আসলে লাইভ আউট হয়ে গেছিলাম আর কি, সরি। জি স্যার, জি স্যার। স্যার একটু লাস্টে যদি আমাদেরকে বলতেন স্যার, 14 গ্রামের মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আপনি তো স্যার ফ্রন্ট লাইনে থেকে 14 গ্রামের মানুষের অনেক অনেক সেবা করে সেই প্রথম দিন থেকে আমরা দেখতেছি স্যার। করোনার এই প্রাদুর্ভাবেও আপনি প্রথম দিন থেকেই স্যার অনেক অনেক 14 গ্রামের মানুষের সেবা করে যাচ্ছেন। যদি সর্বশেষ যদি আমাদেরকে একটু বলতেন, স্যার 14 গ্রামের মানুষের সচেতনতার জন্য যদি একটু বলতেন আমাদেরকে লাস্ট। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ রাজু তোমার এই প্রশ্নের জন্য। এখন বিষয় হলো যে আমি আসলে একটু মিস করেছিলাম, আর আমি কিছু কথা বলার ছিল, সেই কথা বলেই আমি শেষ করি। ডাক্তার ইমাম যেটা বলছিল যে সাবান, একটা প্রশ্ন ছিল যে সাবান ভালো না হ্যান্ড স্যানিটাইজার ভালো। তো সেখানে বিষয়টা হলো, যেখানে আপনার হাত ধোয়ার সুযোগ আছে সেখানে সাবান ভালো, যেখানে আপনার হাত ধোয়ার সুযোগ নেই সেখানে আপনার স্যানিটাইজার ভালো। আর স্যানিটাইজার ব্যবহারের পর অবশ্যই দেখেন স্যানিটাইজারের কাজটা কি, স্যানিটাইজারে কি আছে, স্যানিটাইজারে যেটা আছে সেটা হচ্ছে 70% অ্যালকোহল। হ্যাঁ, এখন এটাতে আপনার ভাইরাসের যে কোটিং যেটা আছে সেটা সেটা একটু ইয়ে হয়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে, বাট আপনার এখান থেকে সরে যাবে না। কিন্তু যখন আপনি পানি দিয়ে সাবান দিয়ে হাতটা ধুয়ে ফেলবেন তখন কিন্তু এটা হাত থেকে একদমই ওয়াশড আউট হয়ে যাবে। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্যানিটাইজার ব্যবহার করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যখনই আপনি হাত ধোয়ার সুযোগ পাবেন দেন আপনি হাত ধুয়ে ফেলবেন। দ্যাট ইজ ওয়ান। আর সেকেন্ড থিং হলো যে এখন ওই যে বাচ্চাদের চিকিৎসার বিষয়টা, 6 মাসের বাচ্চাদের আমরা কিভাবে টেক কেয়ার করব আর অ্যান্টিবডি কিভাবে গ্রো করব। আসলে আপনাদের শরীরে তো ইমাম যেটা বলেছে অ্যান্টিবডি এমনি এমনি গ্রো হবে না, আমাদেরকে ইনফেকশনের সামনে যেতে হবে, আমাদেরকে ইনফেক্ট হইতে হবে, দেন অ্যান্টিবডি গ্রো করবে শরীরে। আপনি অ্যান্টিবডি গ্রো করতে পারবেন না, আপনি আপনার ইমিউন সিস্টেমকে ডেভেলপ করতে পারবেন, আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হতে পারবেন, কিন্তু আপনি এক্স্যাক্টলি যে কোভিড এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে রাখবেন ইজ নট লাইক দ্যাট। এটা এরকম ভাবে সম্ভব না। আপনি যদি কোভিডে ইনফেক্টেড হন দেন আপনি এটাকে আপনার অ্যান্টিবডি গ্রো করবে। আর 6 মাসের বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসার বিষয় হলো যে আসলে ওরা তো কিছু বলতেও পারে না, মানে না পারে বলতে না পারে সইতে, এরকম একটা কন্ডিশনে থাকে। তো আসলে বাচ্চাদেরকে আমি আমার আগের কথা তো বলেছি, যত বেশি ডিস্টেন্সে রাখা যায়, কন্ট্যাক্টলেস রাখা যায়, সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যদি হয়েও যায় সিমটোমেটিক চিকিৎসা নেবেন। প্রয়োজনে যদি আপনার বাসায় যদি পালস অক্সিমিটার থাকে স্যাচুরেশন দেখবেন, যদি স্যাচুরেশন কমে আসে সাথে সাথে হসপিটালে আসবেন, যেখানে হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা আছে সেখানে যাবেন, ট্রিটমেন্ট যেখানে করার প্রয়োজন সেখানে করবেন। হ্যাঁ, আর এই এখানে আর 14 গ্রামবাসীর জন্য আমার মানে কথা হলো যে আসলে দেখেন আমাদের 14 গ্রামে প্রায় নিয়ার অ্যাবাউট মোর দেন 5 লাখ লোকের বসবাস। হ্যাঁ, আর আমাদের এখানে প্রচুর পরিমাণ আপনার ইয়ে আছে, এই প্রবাসী আছে, যারা কিছু অলরেডি এসে আটকা পড়ে আছেন, যারা আবার বাইরে যাবেন। তো সেখানে বিষয় হলো যে আমার 14 গ্রামবাসীর জন্য সবার জন্য হলো যে আপনারা সবাই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করেন। আর যারা নিত্য প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হবে তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা বলার অপেক্ষা রাখে না, যে কোনো ধরনের মাস্কই খুব বেশি ইম্পর্টেন্ট। আপনাকে এক্স্যাক্টলি এটা যে
ব্যবহার না যে আপনাকে N95 মাস্কই ব্যবহার করতে হবে। হ্যাঁ, আবার অথবা যে অনেকে দেখা যাচ্ছে যে এই করোনার সময় সার্জিক্যাল মাস্কের রেটটাও খুব বেশি বেড়ে গেছে, যে এক্স্যাক্টলি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে হবে। আপনি গেঞ্জি কাপড়ের মাস্ক ব্যবহার করেন, যে কোনো ধরনের মাস্কই আপনাকে সুরক্ষা দিবে। আর আমাদের চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে আমরা যেটা করেছি সবার জন্য, যে ওয়ান ওয়ে এন্ট্রি ওয়ান ওয়ে এক্সিট করেছি, হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি, আপনারা হাত ধুবেন আসবেন। আমাদের এখানে আগে যেরকম রোগীর একটা হ্রাস হইতো সেই হ্রাসটা হচ্ছে না। অনেক কারণ আছে, সেটা হলো যে আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে সক্ষম হয়েছি, রোগীদেরকে আসতে হাসপাতালে টেলিমেডিসিন ব্যবস্থা নিতে উদ্বুদ্ধ করছি, যত কম সংখ্যক হাসপাতালে আসা যায় সেটা উদ্বুদ্ধ করছি। আর যারা আসতেছে নিতান্ত প্রয়োজনে সেখানে আমরা ডিস্টেন্সিং মেনটেন করছি, 1 বাই 1 ঢুকছে, আমাদের ভিতরে কোনো গ্যাদারিং হচ্ছে না, সেটা একটা ব্যবস্থা রাখছি। আর এখানে স্ক্রিনে একটা প্রশ্ন আছে, একটু আগে দেখলাম যে চৌদ্দগ্রাম হাসপাতালে আইসোলেশন ইউনিট আছে কিনা। দেখেন, আমরা সরকারের পক্ষ থেকে যে একটা অর্ডার ছিল যে আইসোলেশন ইউনিট করা, আমরা আইসোলেশন ইউনিট রেখেছি, বাট আইসোলেশন ইউনিটে আমরা যে সেবাটা দিব, যেমন এখন হাই ফ্লো অক্সিজেন দেওয়া দরকার, আমাদের সরকারি হাসপাতালে আমাদের অক্সিজেনের যে সরবরাহ সেটা হচ্ছে সিলিন্ডার ভিত্তিক। আমাদের সিলিন্ডার আসে মনে করেন পুরো মাসের জন্য 10টা। এখন আমরা যদি হাই ফ্লো অক্সিজেন দেই, দেখা যাবে যে একটা সিলিন্ডার শেষ হতে জাস্ট 2 ঘন্টা সময় লাগবে। তো এই ধরনের রোগী এখানে ভর্তি রেখে বিপদে, মানে আমি বলবো যে রোগীটাকে বিপদে না ফেলে এই রোগীটাকে যদি সেন্ট্রাল অক্সিজেন যেখানে সাপ্লাই ব্যবস্থা আছে, যেমন কুমিল্লা মেডিকেল কলেজ, তারপরে আপনার যে এই একটা ফর্টিস হার্ট ফাউন্ডেশন একটা হসপিটাল আছে কুমিল্লাতে, ওখানে যদি নিয়ে যাওয়া হয় রোগীকে, তাহলে এটা বেটার। ওখানে আপনার হাই ফ্লো অক্সিজেন পাবে, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থাটাও পাবে। আমাদের চৌদ্দগ্রামে আইসোলেশন ইউনিট আছে, বাট এখানে রোগী রেখে চিকিৎসা করাটা খুব ডিফিকাল্ট ওই ধরনের খারাপ রোগীগুলা। হ্যাঁ, এখন যদি কেউ বলে যে আমি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিব, সেক্ষেত্রে আমরা তাকে ভর্তি রাখবো, কিন্তু কথা হচ্ছে যে আমার যে চিকিৎসাটা দরকার, হাই ফ্লো অক্সিজেন দরকার, সেটা তো আমি তাকে দিতে পারছি না। তো সেক্ষেত্রে এই করোনা কোভিড রোগীদের জন্য সবচেয়ে মেইন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে হাই ফ্লো অক্সিজেন। সেজন্য আপনার এটার জন্য প্রয়োজনীয় যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ফোর্টিস স্কট হাসপাতালে চলে যাবেন, সেখান থেকে আপনি সেই প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাটা পেয়ে যাবেন। আর সর্বশেষ চৌদ্দগ্রামবাসীর জন্য শুভকামনা থাকলো, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করুন, ডাক্তারের কাছে আসবেন স্বাস্থ্যবিধি মেনেই আসবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, মাস্ক ব্যবহার করুন, নিয়মিত হাত পরিষ্কার করুন, হাত ধুন। 20 সেকেন্ড যাবত T20 ম্যাচ খেললে হবে না, খেলতে হবে টেস্ট ম্যাচ। একটা সময় ধরে আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, যেটা ডাক্তার ইমাম বলেছে যে আপনি হাত ধোয়ার সময় নেন, তাড়াহুড়ার কোনো বিষয় নাই। এটা একটা জীবনের প্রশ্ন। আপনার একটু ভুলের কারণে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন, এক্ষেত্রে আপনার পরিবার সংকটাপন্ন হয়ে যেতে পারে। তো আমি ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে দেশ ভালো থাকবে। এই জন্য প্রত্যেকেই আপনার দেশের জন্য নিজেকে সেফ রাখুন। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ মেজবা স্যার, আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। আসলে আপনার জন্য শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া করবেন, সাবধানে থাকবেন। আর চৌদ্দগ্রামের মানুষের সেবা তো করে যাচ্ছেনি আমরা, আমাদের সবার পক্ষ থেকে, চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে আপনার জন্য অসংখ্য দোয়া রইলো। স্যার ভালো থাকবেন। আর ইনাম স্যারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।